চলে আসবেন। তা আপনাদের কি অবস্থা বলেন দেখি, লাস্ট 2-3টা ক্লাসের সম্বন্ধে আপনাদের কি বক্তব্য, কোনো বক্তব্য আছে কিনা? আপনারা কি অবস্থা বলেন? ওয়ালাইকুম আসসালাম, তাইবুল ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনারা যারা এখন অলরেডি জয়েন করেছেন তাদেরকে জিজ্ঞেস করি যে আমাদের যে অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং সম্বন্ধে আমরা যে ধারণা নিয়ে পড়েছি সেগুলোর সম্বন্ধে আপনাদের প্রিপারেশনটা কেমন, জানার পরিধি কেমন হলো বলেন। আপনারা কি বাসায় একটু পড়েছেন চ্যাপ্টার গুলো? জি স্যার। কে আপনি? আপনার নাম দেখতে পাচ্ছি না। হাসিব। আসিফ পড়েছেন? স্যার এক্সাম্পল 5 এ প্রবলেম আছে। এক্সাম্পল 5 এ প্রবলেম? জি স্যার। আচ্ছা, কি প্রবলেম শর্টলি বলেন। ওই যে প্রোডাকশন করেছে 2400 ইউনিট, হ্যাঁ, এর ভিতরে এক্সচেঞ্জ আছে আপনার 180 ইউনিট। এটা মূলত কি বোঝাচ্ছে? এটা ভালো করে এক্সচেঞ্জ না, এক্সচেঞ্জ এখানে বলছে যে ইন এ মান্থ when actual production was, আমি একটু স্ক্রিনটা আনি, রিফাত কি আসছে? রিফাত? জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রিফাত, আপনি তো একটা ওয়ান্ডারফুল কাজ করছেন। জি স্যার। আমি একটু পরে স্ক্রিনে এসে বলবো সবাইকে, দেখেন আগে এটা একটু জাস্ট শর্টলি এটা বলবি একটু। ওকে, আমি এটা না না সরি, আমাকে প্রশ্নটা কে করেছিলেন, ওনার নাম কি? হ্যালো স্যার মোহাম্মদ হাসিব। হাসিব, আপনার প্রশ্নটা আবার বলেন। ইন এ মান্থ, ওইটা তো, ওই কথাটা তো? জি স্যার। জি স্যার। ওই লাইনটা তো বুঝতে পারেন না? না এই লাইনটা বুঝতে পারিনি। আমি বলছি আপনাকে, রাখেন 1 মিনিট, আমি একটু ধরে নিই, সবাই যদি দেখে তাহলে সবারই সুবিধা হবে। আন্ডারস্ট্যান্ডিং এক্সাম্পল কোথায় গেল? কত স্যার একটু পেজ নাম্বারটা একটু বলবেন? পেজ নাম্বারটা আসবে না, পেজ নাম্বারটা আসবে না। এমনি এখানে 23 লেখা আছে। কত নাম্বার অঙ্ক স্যার একটু? এটা 23 লেখা আছে, পেজ নম্বর 23 লেখা আছে। আচ্ছা আচ্ছা স্যার, কিন্তু এটাতে আসবে না। এই যে পেয়ে গেছি। হ্যাঁ, তো এখানে আপনার ওই যে হাসিব বলছিলেন না? জি স্যার। এটা আমরা সেদিন আলোচনা করেছিলাম এই প্রশ্নটা, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে বলা ছিল যে ইন এ মান্থ when actual production was 2400 units and exceeded sales by 180। এটার মানেটা কি? জি, এটা মানেটা বুঝতে পারেন না? এই তো মানে স্যার জি স্যার। হ্যাঁ, কে জানি বলছিলেন? মানে স্যার অতিরিক্ত সেল করছে স্যার, অতিরিক্ত সেলস করছে স্যার 180 ইউনিট। তার অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 2600 ইউনিট, আর সে অতিরিক্ত সেলস করছে 180 ইউনিট স্যার। না, প্রোডাকশনটা সেলের চেয়ে বেশি হয়েছিল, উল্টা বলছেন আপনি। প্রোডাকশন হয়েছিল 2400 ইউনিট, হ্যাঁ 2220। হাসিব, এই কথাটাই এখানে আসছে। এখানে বলছে যে প্রোডাকশন ওয়াজ 2400 ইউনিট অ্যান্ড এক্সিডেড সেলস বাই 180 ইউনিটস। বাই 180 মানে এক্সিডেড সেলস মানে কিসের? প্রোডাকশন এক্সিডেড দ্য সেলস বাই 180 ইউনিট, মানে প্রোডাকশন। ফিক্সড কস্টে কোনো প্রভাব পড়বে এটার জন্য? ফিক্সড কস্ট এখানে 60,000 টাকা পার আনাম 12 মাসের জন্য বলা আছে। 12 দিয়ে ভাগ করে দেবেন, ফিক্সড কস্টটা ফিক্স থাকবে। আর আপনি ওই যে 180 ইউনিট যেটা আছে, 180 ইউনিট যেটা আছে সেটা সেলস এর
ওইটা স্টকে চলে গেছে, 180 ইউনিট স্টকে চলে গেলে ওখানে কত টাকা করে ফিক্সড কস্ট ধরছিলেন, হ্যাঁ, সেটা আপনার ডিফারেন্স ইন প্রফিট হয়ে যাবে। এই বিষয়টা এরকমই। সো আমার মনে হয় যে আপনি এক্সিডেড বাই সেলস কথাটা বুঝতে পারেন নাই, তাই না? তো ওইটাই আপনাকে ভেঙে দিলাম। আমরা এখন নেক্সট চ্যাপ্টারে চলে আসবো। হ্যাঁ, অবশ্যই আছে। যেহেতু স্টকে আমার মাল চলে গেছে, আমি প্রোডাকশন করছিলাম 2400 ইউনিট, তো আমি বিক্রি করছি 180 ইউনিট কম বিক্রি করছি, মানে 180 ইউনিট আমার প্রোডাকশন আমার চলে গেছে ইয়েতে, স্টকে চলে গেছে। তো স্টকে চলে গেলে ডিফারেন্স ইন প্রফিট কেমন হবে? চেঞ্জ ইন স্টক মানে 180 ইউনিট ইন্টু ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট, 2 টাকা পার ইউনিট। তাহলে 180 ইউনিট গুণ 2 টাকা, তাহলে 360 টাকা আমার স্টকে চলে যাবে। আর এই অঙ্কটা কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু সমাধান এই বইগুলো দেওয়া আছে, আপনারা সেটা ফলো করেন। একদম প্রথমে নিজে করার চেষ্টা করবেন, নিজে করে বুঝে ভুল ভ্রান্তি করে তারপরে সমাধান দেখবেন যে আপনি কি ভুল করছেন বা কোথায় আপনার প্রবলেমটা হচ্ছে। ইনশাল্লাহ তাহলে আর সমস্যা হবে না। তারপরেও আমি তো আছি। সো আমরা আমাদের ক্লাসে চলে আসি আজকে। ফার্স্ট অফ অল আমি আজকে সবাইকে বলি একটু, আমাকে মুস্তাফিজ কি আসছে আজকে? মুস্তাফিজ কি এখানে এখন আছেন? মুস্তাফিজ জি স্যার, আছি। আছেন। থ্যাংক ইউ মুস্তাফিজ এবং থ্যাংক ইউ রিফাত, এই দুজন আমাকে ইমেল করেছিলেন আপনারা on behalf of all the students of this class and myself. আপনার দুজনকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আপনাদের এফোর্টের জন্য। দুজনই আমাকে পিডিএফ ফরম্যাট পাঠিয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের এফোর্টের জন্য। আমি মুস্তাফিজটা দুজনকে আমি ইমেলে রিপ্লাই করেছিলাম এবং আমি সবাইকে বলবো যে ওদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য, ওরা একটা ভালো কাজ করেছে, পিডিএফ ফরম্যাটটা আমাকে দিয়েছে। এবং রিফাত, হ্যাঁ, একটা তালি হয়ে যেতে পারে, আমি একজনকে তালি মারতে দেখছি, আমি নিজেও তালি মারছি রিফাত এবং মুস্তাফিজের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা, হ্যাঁ, এবং রিফাত আপনি আর একটু হেল্প করবেন, আপনি আমাকে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত পাঠিয়েছেন। জি স্যার, অবশ্যই বাকিগুলো স্যার দিয়ে দিব স্যার আমি, হ্যাঁ। ইনশাআল্লাহ। আর যদি আমাদের স্টুডেন্টরা যারা আপনাকে রিকোয়েস্ট করবে, আই হোপ যে আপনি নিশ্চয়ই ওদেরকেও হেল্প করবেন। আই নো ডাউট অন দ্যাট। জি স্যার, অবশ্যই স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব স্যার। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের ওই বইটা আমরা পেয়ে গেলে আমাদের পড়তে খুব সুবিধা হবে। তাহলে আমি বইতে চলে যাচ্ছি, স্ক্রিনে চলে যাচ্ছি, আমি ওখান থেকে পড়াবো। তো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3, এটা হচ্ছে টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্টস। এটা আমরা আজকে ডিসকাশন করব। এখানে আমরা এখানে লার্নিং অফ কম্পোনেন্টস কি, এক্সপ্লেন দ্য impact of just-in-time manufacturing methods on cost accounting and use of backflush accounting when work in progress stock is minimal, and explain the role of MRP and ERP system in supporting. এরপরে দেখেন এখানে চ্যাপ্টার ওভারভিউ ডায়াগ্রাম। আমরা এই চ্যাপ্টারে কি পড়বো? আমরা এটা পড়বো মেইনলি টেকনিক্স ফর মডার্ন এনভায়রনমেন্টস। মডার্ন এনভায়রনমেন্টস তার মানে মডার্ন এনভায়রনমেন্টস এর কথা চলে আসছে। আমরা কিন্তু লাস্ট চ্যাপ্টারে যেটা করেছিলাম, চ্যাপ্টার 2 তে আমরা কিন্তু আপনার সাধারণভাবে যেটা হয় কি বলে নর্মাল আমরা যা এতদিন করে এসেছিলাম সেইভাবেই কি বলে ওটা কি একটা ওয়ে বলে, আচ্ছা এনিওয়েজ মুখে আসতেছে না ল্যাঙ্গুয়েজটা, যে মানে অ্যাবজর্পশন কস্টিং, মার্জিন কস্টিং একটা সিস্টেম, এটা বহুদিন ধরে এই সিস্টেম চলে আসছে। কিন্তু মডার্ন ওটা হচ্ছে ট্রেডিশনাল এনভায়রনমেন্ট। এখন টেকনিক্স মডার্ন এনভায়রনমেন্টের মধ্যে কি টেকনিক্স? মডার্ন এনভায়রনমেন্টের মধ্যে নিচে দেখেন আগে এখানে আমাদের জেআইটি সিস্টেমের কথা বলা আছে, হ্যাঁ, এবং ব্যাকফ্লাশ অ্যাকাউন্টিং এর কথা বলা আছে এবং টিকিউ এর কথা বলা। দেখতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, আমি তাহলে একটু দেখি আবার, তাহলে ট্রাই করি এটা শেয়ার করার জন্য। আমি সরি, আই থট যে আপনারা দেখতেছিলেন। আমি দেখি তাহলে কি হবে। বেসিকে গেলাম, শেয়ার করলাম। এখন দেখতে পাচ্ছেন? স্যার এখন দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে আমাদের রিফাতের অবদান। থ্যাংক ইউ রিফাত। হ্যাঁ, এই বইটাই আমার সামনে আছে, রিফাত আমাকে পিডিএফ করে পাঠিয়েছে ইমেইলে। আমি একদম ওটার থেকে আপনাদেরকে এখন খুব সুবিধা হবে আমাদের ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই এই বইটা ফলো করবেন। আমাকে যে মুস্তাফিজ যে এডিশনটা পাঠিয়েছেন পিডিএফ ফরম্যাটটা, ওটাতে মানে ওয়ার্কিং ক্যাপিটালটা নাই,
তারপরে এরপরে আপনার আরো যে চ্যাপ্টার রিসিভেবল পেয়েবল এই ধরনের অনেকগুলো চ্যাপ্টার ওখানে মিসিং আছে। তো আর অন্য চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো অলমোস্ট মিলে যায়, লেখাও মিলে, অঙ্ক হয়তো একটু এদিক সেদিক, তো কনসেপ্ট ওখানে কনসেপ্ট চেঞ্জ হওয়ার কোনো কারণই নেই। তো এই বইটা রিফাত আমাকে পাঠিয়েছে পিডিএফ করে, এটাতে পুরো সিলেবাসটাই কভার করতেছে 12th and 13th এডিশন। হ্যাঁ, তো এই বইটা থেকে আমি পিডিএফ যেহেতু পেয়ে গেছি, এখন আর ইনশাআল্লাহ আমাদের সমস্যা হবে না। তো আপনারা এই বইটা সংগ্রহ করেন প্লিজ, সংগ্রহ করে আমি ফলো হোয়াটসঅ্যাপ করেন। গ্রুপে দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, আপনারা এটা সংগ্রহ করে সবাই রাখেন, এটাই বইটা আমাদের বাইবেল হিসেবে আমরা করে ফেলবো। এটাই আমাদের একদম মানে আমরা প্রিপারেশনের জন্য এটাই মেইনলি ধরবো। তারপরে আমরা হাজারো বই পড়বো, কোনো অসুবিধা নেই, হাজারো প্রশ্ন সলভ করবো, কোনো সমস্যা নেই। তো এখন তাহলে মডার্ন এনভায়রনমেন্টের মধ্যে জিআইটি সিস্টেম আর ব্যাকফ্ল্যাশ অ্যাকাউন্টিং বলতেছে, আর বলছে টিকিউম। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা জি জি জি, থ্যাংক ইউ। তো এখন এগুলা হচ্ছে কি, অ্যান্ড উপরে দেখেন এমআরপি, MRP2, ERP। হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের E1 ও এরকম সেম টাইপের একটা চ্যাপ্টার আছে, আজকে ক্লাসে হয়েছে স্যার। যে আইটি তো মনে জাস্ট ইন টাইম। রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। আপনারা কিন্তু ERP MRP কোন নিতে পারছেন আপনারা? এটা E1 এ এন্টারপ্রাইজ অপারেশন। হ্যাঁ, এটা আপনারা বারে পাবেন, এই কনসেপ্ট গুলো বারে পাবেন। যেমন টিকিউমটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। হ্যাঁ, E1 এ না, এন্টারপ্রাইজ। হ্যাঁ, তো আপনারা কিন্তু এটা বারে পাবেন, এই কনসেপ্ট গুলো আপনাদেরকে মাথায় ঢুকে ফেলান কি জিনিস, আর বারে তাহলে আলোচনা করতে সুবিধা হবে। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। In this chapter we will explore in this chapter we will explore how the modern production system has changed. Modern production system কিভাবে চেঞ্জ হয়েছে, when we then need to consider how costing has adapted to this and created new ways to calculate production cost. তো আমাদের গ্লোবাল এই যে প্রোডাকশন সিস্টেমটা যে আমার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এটার কারণে আমাদের কস্টিং মেথডেও আমাদের কিন্তু অনেক চেঞ্জ মডার্ন এনভায়রনমেন্টের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কস্টিং সিস্টেমও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ক্যারেক্টারিস্টিক্স আমাদের কি মডার্ন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টের মধ্যে কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা একটু দেখি। আমি একটা কথা বলি, আজকের চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই মোস্টলি থিওরিটিক্যাল এবং কনসেপচুয়াল। সো আপনারা, আমি যে কথাগুলো বলবো আপনারা মাথায় ঢোকান এবং প্রয়োজন নোট করে নেন, এবং বইটার সামনে আছেই দেখতে পাচ্ছেন। এটা আপনারা এই প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টার্মস গুলো আপনারা অবশ্যই ভালোভাবে মাথায় ঢুকান, কারণ এগুলো কিন্তু বারে বারে আমাদের বিভিন্ন জায়গায় লাগবে, শুধু এই সাবজেক্টে না, অন্যান্য সাবজেক্টেও কিন্তু লাগবে এগুলো। সো এটা তো একবার ভালো মতো বুঝে নেন। সো আপনারা অন্য যেমন এন্টারপ্রাইজ কথা বললেন, এন্টারপ্রাইজ কি জানি অপারেশন, সেখানেও আপনারা একই কনসেপ্ট, কোনো অসুবিধা নেই। তো আমরা গল্প করতেই এই চ্যাপ্টার আছে করে ফেলবো ইনশাল্লাহ, এইভাবেই আলোচনার মাধ্যমে। তো আমাদের গ্লোবাল মডার্ন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্টে কি আছে, যে আমরা দেখি গ্রেটার ইউজ অফ অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, AMT বলে সংক্ষেপে। মাচ মোর গ্লোবাল এনভায়রনমেন্টটা অনেক গ্লোবাল হয়ে যাচ্ছে না বলেন? আমরা তো খুব সহজে এখন কমিউনিকেট করতে পারছি ইমেল দিয়ে বা অনেকভাবে। আমরা গ্লোবাল এনভায়রনমেন্টটা কিন্তু এখন আর দেশের মধ্যে নেই, এটা গ্লোবাল হয়ে যাচ্ছে। গ্রেটার ফোকাস অন কস্ট রিডাকশনটা আমাদের এখন অনেক ফোকাস করতেছি আমরা, কিভাবে কস্ট রিডাকশন করা যায়। তারপরে বেটার কাস্টমার ফোকাস, আমরা সবসময় এখন কাস্টমারকে কিভাবে বেটার ফোকাস করা যায়, কাস্টমারকে কিভাবে আরো কাস্টমারের ডিমান্ড গুলো কিভাবে ফোকাস করা যায়। হ্যাঁ, কাস্টমার ডিমান্ডিং, ইমপ্রুভিং সার্ভিস ইন কস্ট, এগুলো। তারপরে আপনার ফ্লেক্সিবিলিটি, যে কাস্টমাইজ ইউনিটস, মাস প্রোডাকশন টেকনিক্স, এগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি। The move away from standardized units of production towards individual customized units means that mass production techniques are redundant. Instead, it is of greatest importance to take an order from placement to completion
in the shortest time possible. This means that production processes will be designed differently to accommodate flexibility of production rather than just throughput. আমি এটা পুরোটা পড়লাম এই লাস্ট শব্দটা একটা আপনাদের মাথায় ঢোকাবার জন্য। কি বলা আছে? To accommodate production rather than just throughput. This means that production process will be designed differently to accommodate flexibility of production rather than just throughput. থ্রোপুট সম্বন্ধে আমরা নেক্সট চ্যাপ্টারটা কিন্তু পুরো থ্রোপুট নিয়ে চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারটা থ্রোপুট অ্যাকাউন্টিং। থ্রোপুটটা কি জিনিস সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করবো। থ্রোপুটটা আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে থ্রোপুট হচ্ছে এমন একটা কস্টিং সিস্টেম যেখানে শুধুমাত্র ভ্যারিয়েবল এক্সপেন্স হিসেবে ম্যাটেরিয়ালটাকেই কনসিডার করা হয়। কি করা হয় কনসিডার? ভ্যারিয়েবল এক্সপেন্স হিসেবে কি করা হয়? শুধুমাত্র ম্যাটেরিয়ালকে কনসিডার করা হয়। সেই কস্টিং মেথডটাকে থ্রোপুট। আমরা নেক্সট চ্যাপ্টারে এটা আলোচনা করবো। আপনারা কি বুঝছেন থ্রোপুটটা? শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা, অন্য কিছু না? না, নেক্সট চ্যাপ্টারে আমরা বিষয়ে আলোচনা করবো। জাস্ট আপাতত একটুকুই মাথা রাখেন, ঠিক আছে? তারপরে এমপ্লয়ি পার্টিসিপেশন নিয়ে আমরা ফোকাস করি বেশি এখন। হ্যাঁ, এগুলো আমরা ডিটেলস পরে সময়টা একটু বাঁচাই। আপনারা একটু পড়বেন অবশ্যই, কারণ এগুলো বারবার পড়তে হবে এবং মাথা মধ্যে খেতে হবে। কেমন হবে এমপ্লয়ি পার্টিসিপেশন আমরা কিভাবে করি? আমরা মোর এমপ্লয়ি ওরিয়েন্টেড হচ্ছি, ইনক্রিজ প্রসেস ফ্লেক্সিবিলিটি, রেসপন্ড ফাস্টার টু কাস্টমার্স, রিডিউস সাইকেল টাইমস এন্ড ইমপ্রুভ মরাল। তারপরে এই যে এখানে এম্পাওয়ার দিস এমপ্লয়িজ, হ্যাঁ, ডিসিশন কুইকলি, রেফারেন্স টু মোর সিনিয়র ম্যানেজার্স, এগুলা কিন্তু ভালো মতো পড়বেন। আপনারা পড়লে আসবে। আমি শর্টলি বলে যাচ্ছি সো দ্যাট উই ক্যান কভার দ্য হোল চ্যাপ্টার, কারণ এগুলা বলে শেষ নাই, আলোচনারই শেষ নাই। এবার শর্টার প্রোডাক্ট লাইফ সাইকেল। আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলটা শর্টার হয়ে গেছে। কোম্পানিজ নিড টু বি কন্টিনিউলি ডেভেলপিং। কি বলছে? কন্টিনিউলি ডেভেলপিং কথাটা একটু মাথায় রাখেন। কোম্পানিজ নিড টু বি কন্টিনিউলি ডেভেলপিং নিউ প্রোডাক্টস ইন অর্ডার টু সার্ভাইভ। বুঝতে পারছেন? কন্টিনিউ ডেভেলপিং কথাটা মাথায় রাখতে বলছি, একটু পরেই বুঝতে পারবেন। তারপরে দেখেন এখানে ফোকাস অন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই যে কথাটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ফোকাস অন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আপনারা একটু রেসপন্স করেন, তাহলে আমি একটু ভালো ফিল করব। হ্যাঁ, তারপরে আসেন কোয়ালিটি। আমরা কোয়ালিটির পথে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি বেশি এখন। কোয়ালিটি, ভালো কোয়ালিটি না দিলে আমাদের কাস্টমার থাকবে না। সিস্টেম মাইট বি ডেভেলপ ফর্মালি আন্ডার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করবো আজকে। The world-class manufacturing approach to quality is quite different from the traditional approach because the primary emphasis is placed on the resolution of the problems that cause poor quality. এরপর আসেন ভ্যালু অ্যানালাইসিস। আমরা বিভিন্নভাবে ভ্যালু অ্যানালাইজ করি। ভ্যালু অ্যানালাইসিস is one example of cost reduction technique. Purpose of value analysis is to identify any unnecessary cost elements within the components of goods and services. Unnecessary cost elements কে আমরা আইডেন্টিফাই করি এবং সেটাকে আমরা অ্যানালাইসিসের মধ্যে আইডেন্টিফাই করি। সেভাবে ভ্যালু অ্যানালাইসিস করি আমরা। দেন আসেন এইভাবে আমরা দিস আর দ্য অ্যাকচুয়ালি মানে মডার্ন গ্লোবাল এনভায়রনমেন্ট, এই যে আপনার ম্যানুফ্যাকচারিং মডার্ন এনভায়রনমেন্ট, ঠিক আছে? এরপরে একটা শব্দ এখানে আসতেছে এএমটি, আদার এএমটি অ্যাব্রিভিয়েশন, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং। এএমটি কি বলছিলাম? অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনিক্স, টেকনোলজি স্যার, টেকনোলজি। সেখানে দেখেন কি কি আছে। এখানে আছে আপনার দেখেন কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, সিএম বলে এটাকে শর্টকাটে, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং প্রসেস। হ্যাঁ, ইউজেস কম্পিউটার বেসড টেকনোলজি। তারপর কম্পিউটার এইডেড ডিজাইন, ক্যাড, সিএডি ক্যাড। যারা ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে কেউ আছেন মনে হয়, ক্যাড নিয়ে কাজ করেন ওরা। তারপরে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এফএমএস বলে শর্টকাটে। তারপর কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, সিআইএম। হ্যাঁ, এটা কি করে? ইজ এ ফিচার অফ এ ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। আচ্ছা, তবে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, ইডিআই, is a computer-to-computer system that facilitates the transmission of business data electronically. Proper supply chain management, CSM, is the coordination and integration of flow of information. Proper optimized production technology, OPT, is the technique that has developed from MRP system. তারপর আসেন এবার এই জিনিসটাতে দেখেন আপনি
আপনার টোটাল এমআরপি বলতে কি বোঝাচ্ছে স্যার? এমআরপি টু এমআরপি নিয়ে আমরা এমআরপি পরে আসবে, একটু পরে আসবে এমআরপি। হ্যাঁ, এমআরপি হচ্ছে এমআরপি দুইটা অর্থ, একটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে Resource planning. ম্যাটেরিয়াল রিসোর্স একটা হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। আমরা একটু পরে আলোচনা করবো এগুলো নিয়ে বিষয়, এগুলো আমাদের মাথার মধ্যে আনতে হবে সবগুলো। সো একটু পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, এমআরপি নিয়ে আলোচনা করবো বিষয়। এখন আমরা আসি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আপনারা পার্সোনাল টক করলে আপনার মিউট করে কথা বলেন, পার্সোনাল যদি কোনো কথা বলতে হয়। আর যে ক্লাস পারপাস কোনো কথা বলবেন তাহলে তো আনমিউট অবস্থায় থাকতে হবে। তাহলে আসেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখানে কি বলছে? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, তিনটা শব্দ আছে এখানে, তাই না? একটা হচ্ছে টোটাল, আর হচ্ছে কোয়ালিটি, আর হচ্ছে ম্যানেজমেন্ট। This is a philosophy. The total quality management is a philosophy of quality management that has a number of important features. কি একটা হচ্ছে টোটাল, আর হচ্ছে কোয়ালিটি, আর হচ্ছে ম্যানেজমেন্ট। টোটাল বলতে কি বোঝাচ্ছে? টোটাল বলতে means that everyone in the value chain is involved in the process, including employees, customers, and suppliers. বুঝতে পারতেছেন? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু আপনারা খুব মনে রাখবেন। তো এটা টোটালটা মানে বলতে গেছে means that everyone in the value chain is involved in the process, including employees, customers, and suppliers. সবাই। তারপর কোয়ালিটি বলতে কি বলতেছে? Products and services must meet the customer's requirements. কোয়ালিটি এটাই মিন করতেছে। আর ম্যানেজমেন্ট দিয়ে কি মিন করতেছে? কোয়ালিটি ইজ actively managed rather than controlled so that problems are prevented from occurring. প্রবলেম হইতেই দিব না। ম্যানেজমেন্ট হবে এমন যে প্রবলেমটা যেন ক্রিয়েটই না হয়। ওই জন্যই কোয়ালিটি ইজ অ্যাক্টিভলি ম্যানেজ রাদার দেন কন্ট্রোল করার চাইতে ম্যানেজ করে ফেলবো আগেই, যেন কন্ট্রোলের কথাটা নাও আসে। ফায়দা ভাই, আপনারা কি কন্ট্রোল শব্দটার অর্থ কেউ আমাকে বলবেন? কন্ট্রোল মানেটা কি হইতে পারে? এনিওয়ান? নিয়ন্ত্রণ করা স্যার। হ্যাঁ, সোজা বাংলা নিয়ন্ত্রণ করা। তো নিয়ন্ত্রণটা কিভাবে করে? যারা ম্যানেজমেন্ট স্টুডেন্ট তারা নিশ্চয়ই পড়েছেন বা আপনারা জানবেন অনেকেই নিশ্চয়ই। স্যার আসলে কোনো নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড ইনফরমেশন বা প্যারামিটারের সাথে অ্যাকচুয়াল প্যারামিটারটা কম্পেয়ার করা এবং সেটা অপটিমাইজ করার চেষ্টা করা। ফ্যান্টাস্টিক, খুব ভালো উত্তর দিয়েছেন আপনি। তাহলে ওটাকে মানে একটা প্রথমে মানে আমি যদি প্ল্যান করব, প্ল্যান অনুযায়ী আমার কাজটা হচ্ছে কিনা সোজা বাংলায় বলি। যদি না হয়ে থাকে বিচ্যুতিগুলো কোথায় সেটা বের করা, তখন বিচ্যুতিগুলোকে আমি আবার সঠিক মনিটরিং মাধ্যমে সঠিক করে আবার চালু করে দেওয়া আগের প্ল্যানেই, সেটাই হচ্ছে কন্ট্রোল। তো আমি কন্ট্রোল করব না, এখানে বলতে চাই রাদার আমরা ম্যানেজ করে ফেলবো আগে, যেন আমার ওই প্রবলেমগুলো ক্রিয়েট না হয় আর কি। তো দেয়ার আর 3 বেসিক প্রিন্সিপালস ইন TQM: got it right first time, continuous improvement, and customer focus. বাই দ্য ওয়ে, আমি বলে রাখি আপনাকে TQM থেকে অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষাতে। আপনাকে একটা ধরেন প্রশ্নটা আসবে হয়তো এরকম যে একটা বিজনেস সিচুয়েশন দিয়ে দিল আপনার সামনে, হ্যাঁ, তো কেস অ্যানালিসিসের মতো বললো যে ওখানে TQM সিস্টেমটা কিভাবে চালু করা যায় আপনি একটু বলেন। একটু পরে আমরা আলোচনা করবো এরকম একটা প্রশ্ন। তখন দেখবেন যে তখন করবি করা গেট ইট রাইট ফার্স্ট টাইম, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কাস্টমার ফোকাস, এই সমস্ত এই তিনটার অ্যাসপেক্টে ওরা কোনটা লাগে সেটা অনুযায়ী কথা বলবে ওখানে। The key impacts of TQM are often that problems are avoided rather than solved. Problems are avoided rather than solved. Problem আমি আগেই অ্যাভয়েড করে বলছি, আমার সলভ করার দরকার হচ্ছে না। And inventory levels can be greatly reduced. Inventory levelটা তখন অনেক রিডিউস করে। So there are 3 basic principles এগুলো আমরা আলোচনা করছি। Get it right first time, আমি প্রথমেই পেয়ে যাব। Get it right. TQM considers that the costs of prevention are less than the costs of correction. One of the main aims of TQM is to achieve 0 rejects or defects and to ensure that all customer needs or expectations are satisfied. বুঝতে পারছেন নিশ্চয়ই কথাটা, যে আমরা প্রথম থেকে এটা ফার্স্ট টাইম থেকে এটা আমরা এমন ভাবে এটা সিলেকশন করব
যেন কোনো রিজেক্ট করতে আমার জিরো রিজেক্টস এবং ডিফেক্টস থাকবে না। Then continuous improvement. The second basic principle of TQM is dissatisfaction with the status quo. Realistically, a zero defect goal may not be obtainable. It does, however, provide a target to ensure that a company should never be satisfied with its present level of rejects. The management and staff should believe that it is always possible to improve and to be able to get it more right next time. সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা দেখতে থাকবো ইমপ্রুভমেন্টটা করার জন্য। দেন কাস্টমার ফোকাসটা কি? কোয়ালিটি ইজ examined from a customer perspective and the system is aimed at meeting customer needs and expectations. TQM will often involve the use of just-in-time stock. এই যে just-in-time কথাটা একটু আগে আলোচনা হচ্ছিল। TQM will often, এই লাইনটা আমি আবার পড়ছি সবার জন্য, TQM will often involve use of just-in-time stock control in order to eliminate any waste in stock. তো জাস্ট ইন টাইম সম্বন্ধে আমরা মোটামুটি জানি, একটু পরে আলোচনা করবো আবার। জাস্ট ইন টাইম আমি সংক্ষেপে কেউ একজন বলতে পারবেন আমাকে জাস্ট ইন টাইম সম্বন্ধে বলুন দেখি? এনিওয়ান? সময়ের কাজ সময় করা। আসলে কোনো ইনভেন্টরি লাইক র ম্যাটেরিয়ালস বা আমার যে সমস্ত অ্যাক্সেসরিজ বা ম্যাটেরিয়াল গুলো লাগবে সেগুলো ঠিক যেই মুহূর্তে আমার প্রোডাকশনের জন্য দরকার হবে সেই মুহূর্তেই সেটা ফ্যাসিলিটেট করা, আগে বা পরে না করা। ভেরি গুড। নামটা বলেন। আমি তো স্যার আমার নাম মোহাম্মদ সজিবুল ইসলাম। কি ইসলাম বুঝি নেই। সজিবুল ইসলাম। সজিবুল ইসলাম। তো কাস্টমার থেকে অর্ডার পাওয়ার পরে প্রোডাক্টটা তৈরি করে দেয়। ওয়েল, মানে এই যে সজীব যেটা বললো, সজিবুল ইসলাম যেটা বললো, ইনভেন্টরি, এটা জাস্ট ইন টাইম টার্মটা আসলে একটা ইনভেন্টরির একটা টার্ম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা টার্ম, লেটেস্ট একদম। জাস্ট ইন টাইমে স্টকটা আমি আনবো, আমার কোনো ম্যাটেরিয়াল স্টকে থাকবে না। তো সেটা জাস্ট আমরা একটু পরে এটা বিষয়ে আলোচনা করবো। TQM will often involve বলতেছে the use of just in time stock control, বুঝছেন, in order to eliminate, কি করার জন্য? eliminate any waste in stock. Then TQM and standard costing. TQM and standard costing এর মধ্যে দেখেন, TQM expects continuous improvement rather than standard performance. প্রথমে একটা পড়ি একটু। TQM is often seen as being at odds with traditional standard costing methods for the following reasons. নিম্নলিখিত কারণে এর একটু অড লাগতেছে। কেন? কারণ TQM expects continuous improvement rather than standard performance. TQM expects everyone to take responsibility for failure in the system. TQM systems do not accept waste as being acceptable. TQM is concerned with quality related costs rather than production cost. TQM often incorporates JIT inventory control, explain later, so that material variances are less likely. So এটা স্ট্যান্ডার্ড কস্টিং এর সঙ্গে একটু ডিফার করে TQM মেথডটা। কেন করে? সেই রিজনেবল হচ্ছে এগুলো। দেন আমরা একটু আগাই। এখন দেখেন, as a result TQM environments, এখানে এই প্যারাগুলোতে যা কথা বলা আছে, এই শর্টলি যে লাইনগুলো আছে এগুলা ডিটেলস করে এখানে বলা আছে, এগুলো আপনারা একটু পড়বেন প্লিজ। হ্যাঁ, তা আমরা একটু আগাই। তো এখানে লাস্টে বলছে যে as a result in TQM environments benchmarking is preferred. বেঞ্চমার্কিং, আমার কার্সারটা কি আপনারা ভিজিবল আপনাদের কাছে? আমি যে কার্সার নাড়াচ্ছি, স্যার ভিজিবল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আমি একটু সেখানে দেখেন আপনারা। As a result, in TQM environment, the benchmarking is preferred to standard costing as a performance measurement technique because TQM emphasizes continuous improvement and reference to a predetermined internal standard gives no incentive to improve. আচ্ছা, আমি একেবারে যে সমস্ত পয়েন্টে যে সমস্ত লাইনগুলো পড়বো, those are the really important lines. আমি এই জন্যই সবগুলো পড়বো না, কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন যেগুলো আপনাদেরকে আমি চাই যে আপনাকে বোঝাবো, সেগুলো আমি কিন্তু হাইলাইট করে করে পড়ে যাচ্ছি, যাতে আপনারা পরবর্তী যখন আপনারা এটা সবগুলো পড়বেন, পুরোটা যখন পড়বেন তখন আপনাদের আর সমস্যা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, তারপর আসেন কোয়ালিটি রিলেটেড কস্ট। এখন আমরা তো কোয়ালিটি ম্যানেজমেন্ট করবো, তাই না? TQM টোটাল হিসাব করছি, কোয়ালিটি হিসাব করবো। এখন কোয়ালিটি রিলেটেড কিছু কস্ট তো আছেই। তাহলে কি
quality costs are classified as prevention cost, appraisal cost, internal failure cost, and external failure cost. হ্যাঁ, আমাদের যদি failing to satisfy customers' needs and expectation, or failing to get it right at first time, costs the average company between 15 to 30% of sales revenue. So quality maintain করার জন্য আমাদের quality cost আর আমরা quality cost কে ক্লাসিফাই করতে পারবো চারটা ভাগে। কি ভাগে? তো বলেন সবাই। প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলিওর কস্ট এন্ড এক্সটার্নাল ফেলিওর কস্ট। এই চারটা শব্দ মাথায় আবার ঢোকান। প্রিভেনশন কস্ট, কোয়ালিটি কস্ট কি? প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলিওর কস্ট এন্ড এক্সটার্নাল ফেলিওর কস্ট। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে রিপিট করবেন, তাহলে আমি খুশি হব আর কি। তাহলে আমি বুঝবো যে আপনারা শুনতেছেন, আমিও বুঝাতে পারছি। তো প্রিভেনশন কস্ট হচ্ছে কি? প্রিভেনশন, এটা দেখেন শব্দের মধ্যে অর্থ লুকিয়ে আছে। প্রিভেনশন মানে কি? প্রিভেন্ট করার জন্য যে কস্টটা। প্রিভেনশন কস্ট represent the cost of any action, প্রতিরোধের জন্য। Prevention cost represent the cost of any action taken to prevent or reduce defects and failures. It includes, তারপরে appraisal cost দেখেন। Appraisal costs are the cost incurred such as inspection, testing, তারপরে initially asserting the conformance of the product to quality requirements. এগুলো কিন্তু অ্যাপ্রেস করতেছি। অ্যাপ্রেস করার জন্য যে কস্টটা লাগতেছে, আমার টেস্টিং করার জন্য আমি একটা ঠিক আছে কিনা, ইনিশিয়ালি অ্যাসার্টিং করার জন্য কোনো কনফার্মেশন ভুল, কোনো বিচ্যুতি আছে কিনা। দে ইনক্লুড দ্য কস্ট অফ গুডস ইনওয়ার্ডস ইন্সপেকশন এন্ড দ্য মনিটরিং অফ দ্য প্রোডাকশন আউটপুট। মানে মনিটরিং জাতীয় কস্ট হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। তাহলে প্রিভেনশন কস্ট পেলাম, অ্যাপ্রেজাল কস্ট পেলাম। এগুলো কিসের কস্ট? এগুলো কিসের কস্ট? কোয়ালিটি কস্ট স্যার। TQM, কোয়ালিটি। হ্যাঁ, টিকিউএম এর মধ্যে যে কোয়ালিটি রিলেটেড কস্ট সেটা নিয়ে আলোচনা করছি। কোয়ালিটি রিলেটেড কস্টের মধ্যে দুটো পেলাম, একটা হচ্ছে প্রিভেনশন কস্ট, একটা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। দেন আরেকটা হচ্ছে ইন্টারনাল অ্যাপ্রেজালটা স্যার আরেকবার বলেন। আরেকবার বলি, আচ্ছা। অ্যাপ্রেজালটা জি মনিটরিং করার জন্য। এক্স্যাক্টলি, মনিটরিং করার জন্য একটা ভালো উত্তর পেয়েছি। হ্যাঁ, মানে অ্যাপ্রেজ করা মানে কি? আমি বিবেচনা করা বা যাচাই বাছাই করি না, আমরা যাচাই বাছাই করি না, একদম সোজা বাংলা, যাচাই বাছাই করা। হ্যাঁ, অ্যাপ্রেজ করা। তাহলে ইনস্পেকশন, কোনো একটা মাল আসলো, আমার ইনস্পেকশন করা মাল, আমার প্রোডাকশন ওটা ইনস্পেক্ট করে দেখা ঠিক আছে কিনা, টেস্ট করে দেখা। আসলে স্যার আমি যদি একটু এক্সাম্পল দেই তাহলে স্যার দেখেন আমি ঠিক বলতেছি কিনা। লাইক কোয়ালিটি ইন্সপেক্টরের স্যালারি, কোয়ালিটি ম্যানেজারের বেতন, বা কোয়ালিটির কোনো সফটওয়্যার যদি ইউজ করে সেটার কস্ট, এই জাতীয় কস্টগুলো বোঝাচ্ছে কিনা? হতে পারে। ওয়াই নট? আপনি যদি ওখানে ওভে করেন, ওইটাকে ক্যাটাগরাইজ করলে ওভে করতে পারবেন। মানে কোয়ালিটি রিলেটেড কস্ট, অ্যাপ্রেজ করার জন্য যা কস্ট লাগবে সেটাই কস্ট। ভেরি সিম্পল। দেন মনিটরিং প্রোডাকশন, মনিটরিং দা, যেখানে আছে মনিটরিং দা প্রোডাকশন আউটপুট। প্রোডাকশন হয়ে গেল, কারণ মনিটরিং করা ওটাকে যে ঠিকমতো ওটা প্রোডাকশনটা কোনো কোয়ালিটির মধ্যে কোনো বিচ্যুতি আছে কিনা, দ্যাট ইজ অ্যাপ্রেজাল কস্ট। বোঝা গেছে? ইন্টারনাল ফেলিওর কস্ট, এটা কি? প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু অর্থ লুকায় আছে। ইন্টারনাল ফেলিওর কস্ট, আমি শব্দটা পড়লে আপনারা কিন্তু উত্তরে কিছু না কিছু লিখে ফেলতে পারবেন। ইন্টারনাল মানে অন্তর্বর্তী না? ইন্টারনাল ফেলিওর কস্ট আর দ্য অভ্যন্তরীণ। Internal failure costs are the cost arising from inadequate quality where the problem is discovered before the transfer of ownership from supplier to purchaser. They include the cost of reworking. Reworkingটা কখন হবে? যখন আমি আমার ব্যর্থতার কারণে যখন আমাকে আবার পুনর্ভাবে এটা আবার প্রোডাকশন করতে হবে, তাহলে যখন স্যার প্রোডাক্ট ডিফেক্ট তৈরি হবে, ডিফেক্ট হইলে তখন আবার এটা রিওয়ার্ক করতে হবে। ফল্টটা থাকে স্যার, রাইট। এখানে যেমন রেকটিফাইং দ্য প্রোডাক্ট, তারপর নেট কস্ট অফ স্ক্র্যাপ, ডাউন টাইম অফ মেশিনারি। হোয়াট ইজ ডাউন টাইম অফ মেশিনারি? কেউ বলতে পারবেন? কেউ একজন বলেন দেখি। যখন মেশিনগুলো বন্ধ থাকতেছে, কোনো ব্রেকডাউন বা কোনো শর্টেজ, পাওয়ার ফেলিয়ার, ওইটা কিন্তু একটা মেজর প্রবলেম। কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশি পার্সপেক্টিভে আমরা ডাউন টাইম অফ মেশিনারি, কারণ আমরা মেইনটেনেন্সের জন্য শিডিউল রাখি না। বিভিন্ন বড় ফ্যাক্টরিতে ভুলটা করে যে মেইনটেনেন্স শিডিউল থাকে না, মেইনটেনেন্সের জন্য ফ্যাক্টরিতে মেশিন চলতেছেই হঠাৎ করে মেশিনটা বন্ধ হয়ে গেল। দেখা গেল যে বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে, অথবা ওই লুব্রিকেন্টটা অভাব ছিল, ছোটখাটো কারণে ফল্ট হয়ে পুরো প্রোডাকশন বন্ধ। দিস আর দ্য ডেঞ্জারাস থিং। তো আপনারা এগুলোও চিন্তা করতে হবে। ডাউন টাইম অফ মেশিনারি ডিউ টু কোয়ালিটি প্রবলেমস, এইসব আর কি। এবার আসেন এক্সটার্নাল ফেলিওর কস্ট, দ্য কস্ট অ্যারাইজিং ফ্রম inadequate quality discovered after the transfer of ownership
from supplier to purchaser as a complaints, warranty claims, recall cost, cost of repairing or replacing returned faulty goods, etc. এগুলো হচ্ছে এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। এবার দেখেন এই যে চারটা কস্ট আছে, এই কস্টকে আবার আমরা সংক্ষেপে দুই ভাগে ভাগ করে বলতে পারি, একটা হচ্ছে কনফরম্যান্স কস্ট এন্ড নন কনফরম্যান্স কস্ট। Appraisal cost and prevision cost may also be referred to as conformance cost, while internal failure cost and external failure cost may be referred to as non-conformance cost. Clear? আবার এক্সাম্পল 1টা দেখেন, আমি এটা একটা এক্সাম্পল 1, এবার দেখেন প্রশ্নটা কিভাবে আসে। একটা এক্সাম্পল 1 এর মধ্যে প্রশ্ন আসছে, কি বলতেছে, এবার আমরা আসল জায়গায় আসছি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্বন্ধে যদি কোনো কোশ্চেন যেটা আসে এই ধরনের কোশ্চেন করতে পারে। দেখেন বলতেছে EPLC provides a computer upgrading, servicing and repair facility to a variety of business and personal computer users. An issue which concerns the management of EPLC is the quality of the service provided for clients. An issue which concerns the management of EPLC is the quality of the service provided for clients. The operations manager has suggested that company should introduce total quality management, but the management team is unsure how to do this and the likely costs and benefits of this introduction. মানে কি বলতেছে, অপারেশন ম্যানেজার বলতেছে যে টিকিউএমটা চালু করেন এখানে, তাহলে আমাদের এগুলা সমস্যা সমাধান হবে। তাহলে কিন্তু ম্যানেজমেন্ট জানে না যে এই টিকিউএম এর জন্য কি কি কস্ট হইতে পারে এবং বেনিফিট কি হইতে পারে, এটা ইন্ট্রোডিউস করলে। এই হচ্ছে প্রশ্ন। এখন আপনার রিকোয়ার কি দিছে, explain হচ্ছে কি explain total quality management in the context of EPLC, মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা এই EPLC এর এই সিচুয়েশনের ক্ষেত্রে আপনি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা আপনাকে এক্সপ্লেইন করতে বলছে, ঠিক আছে। দেন আরেকটা প্রশ্ন বলছে রিকোয়ারমেন্ট, আমি একজনের খুব একটা বাতাসের আওয়াজ পাচ্ছি, মানে হাওয়া গাড়িতে আছেন নাকি কেউ? আপনি একটু মিউট করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ, মিউট করা হয়েছে বোধহয়। Describe the likely costs and benefits that would arise if EPLC introduced in TQM policy. Describe the likely costs. একটা বলছে কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা ইন দ্য কনটেক্সট অফ EPLC ডিসক্রাইব করেন, এক্সপ্লেইন করেন। আর ওটা ডিসক্রাইব করেন কি likely costs and benefits that would arise if EPLC introduced a TQM policy. এখন আমি কিভাবে আনসার করবেন, এই আনসারগুলোর এখানে এক্সাম্পলের সমাধান দেওয়া আছে, আমি একটু চলে যাই ওখানে। সো দ্যাট এটা কি এক্সাম্পল 1 না, আমি একটু অ্যান্সারে যাচ্ছি। পেজ। জি জি, থ্যাংক ইউ। 85 পেজে আমি যাচ্ছি, আমি ওখানেই যাচ্ছি। আপনার সামনে কি বইটা আছে না? জি স্যার, এটা আবার করতে আসলো 84 পেজে। এই যে এই যে ওরা আনসার করছে কি হবে দেখেন, আমরা যা পড়লাম এতক্ষণ, get it right first time. The total quality management has two components, main components. The example 1 এর আনসারটা এভাবে দিচ্ছে, get it right. The get it right first time সম্বন্ধে কি বলছে, TQM consider that cost of prevention are less than the cost of correction, মানে পুরোপুরি থিওরি আর কি, থিওরি যা শিখছি ওটা এখানে বসাই দিয়েছে। One of the main aims of TQM is to achieve zero rejects and defects to ensure that customer needs to expectation are satisfied. কথা বলছেন, আমরা ওই থিওরি যা শিখছি ওই হিসাবে ওটা বসাই দিয়েছে যে ওই কনটেক্সটে কি হবে। তারপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সম্বন্ধে বলছে, হ্যাঁ, বলার পরে ওরা বলছে কি ওই এটা আনসার শেষ, এখানে পুরো ডিসকাস করে কি হলে কি হয়, কি না কি হয়, এটা জাস্ট ওভার ডিসকাশন করছে। দেন বিটা আনসার করছে দ্য লাইকলি কস্ট দ্যাট উড অ্যারাইজ ইনক্লুড, কি কি এক্সট্রা প্রিপারেশন কস্ট সম্বন্ধে ডিসকাস করছে একইভাবে যা থিওরিতে পড়ছি আমরা, এন্ড এক্সট্রা অ্যাপ্রেজাল কস্ট সম্বন্ধে আলোচনা করছে। করার পরে দ্য লাইকলি বেনিফিটস ফর ELC উড বি, বেনিফিট কি বেনিফিটও বলে দিচ্ছে। আপনারা যে অ্যান্সার করার ধরনটা জাস্ট আমি দেখালাম, এটা জাস্ট ফর ইওর রেফারেন্স। হ্যাঁ, আপনারা যখন পড়বেন জিনিসটা
এত ডিটেলস তো আমি এখানে পড়ে শেষ করতে পারবো না, বাট আপনাদের তো অবশ্যই পড়ে এটা মাথায় ঢোকাতে হবে যে টিকিউএম সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন আসে কিভাবে আপনারা অ্যান্সারটা করবেন। এক্সাম্পল দেওয়া আছে, অ্যান্সার আর সলিউশন দেওয়া আছে, সো ইউ ক্যান ডু দ্যাট। ঠিক আছে, এবার আমরা আগে জায়গায় চলে আসি। কত নম্বর পৃষ্ঠা? 67 67। ও বেশি চলে গেছি না? হ্যাঁ, এই যে এবার আমরা এসে গেলাম কোথায়? জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম সম্বন্ধে আমরা একটু আগে বলছিলাম না, জাস্ট ইন টাইম কি জিনিস? জাস্ট ইন টাইম হচ্ছে দিস ইজ দ্য মেথড অফ ইনভেন্টরি কন্ট্রোল বেসড অন টু প্রিন্সিপালস। এটা একটা ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম। জাস্ট ইন টাইমটা জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম, সময় যখন হবে তখনই, জাস্ট যখন সময় হবে তখনই, জাস্ট ইন টাইম। এটা কি জিনিস? গুডস এন্ড সার্ভিসেস শুড বি প্রডিউসড অনলি ওয়েন দে আর নিডেড। যখনই আমার প্রয়োজন পড়বে তখনই আমি প্রোডাকশনটা করব। যখনই আমার কাস্টমার ডিমান্ড দেবে, আমার সেলস এর রিকোয়ারমেন্ট আসবে, তখনই আমি ওইটাকে আমি প্রডিউস করব। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল। আরটা হচ্ছে গুডস এন্ড প্রোডাক্টস এন্ড সার্ভিস মাস্ট বি ডেলিভার্ড টু দ্য কাস্টমার অ্যাট দ্য টাইম দ্য কাস্টমার ওয়ান্টস দেম। যখনই কাস্টমার চাচ্ছে জাস্ট ইন টাইম, তখনই তাকে আমি ডেলিভারি দিব। তাহলে জাস্ট ইন টাইম করলে আমি কিন্তু কি করতে হবে? আমার কিন্তু অনেক সুবিধা আছে। সুবিধাগুলো কি একটু পরে আসতেছি আমরা। জেআইটি সিস ইনভেন্টরি অ্যাজ এ কস্ট বার্ডেন। জেআইটি মনে করে জাস্ট ইন টাইমটা কেন এই মেথডটা আমরা কেন আমাদের মাথায় আসলো, ব্যবসায়ীদের মাথায় কেন আসলো? ওরা দেখবেন যে ইনভেন্টরি যদি আমি রেখে দিই, ইনভেন্টরি রাখার জন্য আমার একটা ইনভেস্টমেন্ট আছে, আমার ক্যাশ টাকা চলে যায় ইনভেন্টরি ওখানে আনতে, আমার ওয়্যারহাউজিং এর কস্ট আছে, আমার স্টোরেজ, হয়তো ওয়্যারহাউজিং আর কি, ওয়্যারহাউজিং স্টোরেজ একই কথা। দেন আমার ব্যাংকে থেকে লোন নিলে লোনের আমাকে দিতে হয়, বহুত কিছু, অনেক ইন্টারেস্ট আছে, এই ধরনের অনেকগুলো কস্ট আছে। তা জেআইটি তাহলে দেখা যায় ইনভেন্টরি অ্যাজ এ কস্ট বার্ডেন অ্যান্ড ইন ইটস এক্সট্রিম ফর্ম a JIT system seeks to have zero inventories. JIT system যদি আমি পারফেক্টলি করতে পারি তাহলে আমার ইনভেন্টরি হবে কত? জিরো। এটি হচ্ছে মেইন কনসেপ্ট, একদম সহজ বিষয়। তো JIT কথাটা মনে রাখবেন, ছোটখাটো অনেক সময় টিকা আসে, এই সাবজেক্টে এই চ্যাপ্টারে না হলে, এই সাবজেক্ট না হলে অন্য সাবজেক্টে পাবেন, আপনারা শিওর পাবেন একদম। JIT ছাড়া আপনারা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে হতে পারবেন না, কোনো না কোনো জায়গায় পাবেন, লিখতে হবে এটা সম্বন্ধে। সো মাথা ঢুকে ফেলেন। দেন আসেন JIT তাহলে কি হচ্ছে? প্রডিউসড অনলি ওয়েন দে আর নিডেড অ্যান্ড ডেলিভার্ড টু দ্য কাস্টমার অ্যাট দ্য টাইম দ্য কাস্টমার ওয়ান্টস দেম। এই দুটো লাইন একদম মুখস্থ করতে রাখবেন। আরেকটা জিনিস কি? জিরো ইনভেন্টরিজ। JIT sees inventory as a cost burden and in the extreme form a JIT system seeks to have zero inventories. তারপর আসেন another aspect of JIT philosophy is high quality, and JIT is consistent with total quality management or TQM. দেখছেন এই কথাটা যে আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যখন পড়তেছিলাম তখন কিন্তু আমরা JIT এর কথা বলেছিলাম না? আমরা তখন তো ওই JIT এর কথা TQM এর সময় আসছিল, এখন আবার JIT এর সময় বলতেছে TQM এর কথা। কি বলতেছে? another aspect of JIT philosophy is high quality. যদি আপনার কোয়ালিটি যদি হাই না হয় তাহলে আপনি JIT সিস্টেম তো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। পারবেন? আপনাকে তো সবকিছু পারফেকশন থাকতে হবে, একদম পারফেক্টলি ওকে থাকতে হবে। অ্যান্ড JIT ইজ কনসিস্টেন্ট, তাই JIT ইজ কনসিস্টেন্ট উইথ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অর TQM। তাহলে JIT ফিলোসফি ইজ বেসড অন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, doing things well and gradually doing them better. That's a continuous improvement and the elimination of waste. এখন ওয়েস্ট কথাটা চলে আসলো, তাহলে এক্সাম্পল অফ ওয়েস্ট কি হইতে পারে? হ্যাঁ, ওয়েস্ট ডিফাইন্ড অ্যাজ এনি অ্যাক্টিভিটি দ্যাট ডাজ নট অ্যাড ভ্যালু। যে কোনো একটা অ্যাক্টিভিটি কোনো আপনার ভ্যালু অ্যাড করতেছে না, ওটাই ওয়েস্ট। এক্সাম্পল কি হইতে পারে? ওভার প্রোডাকশন। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে।
সবাই চুপচাপ, আমি তো স্ক্রিনে আছি, বুঝতেছি না আছেন কি নাই আপনারা, একটু হ্যাঁ হু বললে বুঝবো যে আছেন। মনোযোগ দিয়ে শুনতেছি স্যার এই জন্য। আচ্ছা, আমিও হাঁপাই যাই বুঝছেন না মাঝে মাঝে, আপনারা একটু রেসপন্সিবল করলে আমার একটু ভালো লাগে। একটু পানি খাই ভাই, জি স্যার। একটা মিনিট আমাকে সময় দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এক্সাম্পল অফ ওয়েস্টটাকে তাহলে আমরা একটু আগে বললাম যে, একটু আগে কি বলছি যে দ্য এলিমিনেশন অফ ওয়েস্ট, জিআইটি সিস্টেমে আমরা কোনো ওয়েস্ট থাকবে না। তাহলে কি কি ওয়েস্টের কথা বলতেছি আমরা এখানে, সেটা এক্সাম্পল অফ ওয়েস্ট কি? ওয়েস্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এনি অ্যাক্টিভিটি দ্যাট ডাজ নট অ্যাড ভ্যালু। যে অ্যাক্টিভিটি দ্বারা কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না সেটাই ওয়েস্ট। কি কি অ্যাক্টিভিটি? ওভার প্রোডাকশনে আমার কোনো ভ্যালু অ্যাড করবো না, ওটা আমার নষ্ট, ওটা আমার ইনভেন্টরি হয়ে যাবে, আমার আননেসেসারি ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি হবে, দরকার নাই, ওটা ওয়েস্ট। ওয়েটিং টাইম, আমি কোনো কিছু জন্য সেট আপ টাইমের জন্য আমার সেট আপ ভেঙে গেছে, সেট আপ টাইম ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অথবা লেবারের জন্য ওয়েট হতে হয়, ওয়েটিং টাইমের জন্য আমার নষ্ট হয়। আননেসেসারি মুভমেন্ট অফ ম্যাটেরিয়ালস অর পিপল, খামাখা মুভমেন্ট করতেছি মানুষ এবং ইয়ে, দরকার নেই, এগুলো ওয়েস্ট। Waste in the process caused by design defects in the product or poor maintenance work. Waste in the process. Therefore, inventory is wasteful. The target should be to eliminate all inventory by removing the reasons why it builds up. এই কথাটা দেখেন। The target should be to eliminate all inventory by removing the reasons why it builds up. যে কারণে আমার ইনভেন্টরিটার এই ধরনের মানে রিজনে, যে সমস্ত রিজনে আমার এই ইনভেন্টরিটা সৃষ্টি হয়ে যাচ্ছে, সেগুলোকে আমি বন্ধ করে দেবো। বিকজ ইনভেন্টরি ইজ অলসো ওয়েস্টফুল। এটা আমি জিআইটি কনসেপ্ট থেকে বলছি বলে কথাটা এখানে আসলো। দেন আসেন কমপ্লেক্সিটি ইন ওয়ার্ক প্রসেস। হ্যাঁ, স্পেসিফিক সিম্পলিফিকেশন অফ ওয়ার্ক গেটস রিড অফ ওয়েস্ট ইন দ্য সিস্টেম বাই এলিমিনেটিং unnecessary actions. The defective goods are a significant cause of waste in many operations. The inspection time is wasteful because it adds nothing to value. Inspection time, ওটা তো আমার প্রোডাকশনের মধ্যে আমার মনে করেন হইলো, ফিনিশ প্রোডাক্ট হইলো, এখন আমি ইন্সপেকশন করেন, এখন তো টাইম যাচ্ছে আমার, তো যে এটা আমার করলে তো আমার সেটাও দরকার হচ্ছে না, সেই জন্য বলছি ইন্সপেকশন টাইম ইজ ওয়েস্টফুল বিকজ ইট অ্যাডস নাথিং টু দ্য ভ্যালু। এবার স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ছোট্ট একটা শিওর স্যার, মানে হোয়াট ইউ আর টকিং আমার নাম স্যার সজীবুল ইসলাম, সজীব বললেন। সজীব, হ্যাঁ সজীব, রাইট স্যার, what you are talking about was 7 wastage of manufacturing process, and the script is completely written here. If I want to add something like সৃজনশীল পদ্ধতি, আমার মনে হচ্ছে এখানে একটা জিনিস বাদ পড়ছে, ওয়েস্টেজ অফ হিউম্যান ট্যালেন্ট, সেটাও একটা ওয়েস্টেজ। তো মনে করেন এই ধরনের কোনো কিছু যদি আমি অ্যাড করি, সেই ক্ষেত্রে এক্সামিনার কি স্যার আমাকে মার্ক কমে দিতে পারে কিনা, নাকি এই স্ক্রিপ্টের সাথে কনসিস্টেন্ট থাকতে হবে? আমি আপনার কথাটা উত্তরটা এভাবে দিই। হ্যাঁ, আপনার ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন কাইন্ডলি। স্যার, আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে বিবিএ করছি, আর এখন নর্দার্ন তোশিবা গ্রুপে আছি কস্ট কন্ট্রোল ম্যানেজার হিসেবে। মাশাআল্লাহ, ভেরি গুড। আমি বলি আপনাকে, কস্ট অ্যাকাউন্ট, আমাদের এই যে কস্ট অ্যাকাউন্টিং, এই যে কস্ট ম্যানেজমেন্ট, আই মিন সিএমএ কোয়ালিফিকেশনের মধ্যে আমরা আমি প্রথম 2-1টা ক্লাসের মধ্যে বলেছিলাম, আমরা চাই যে অ্যান্সারটা টু দ্য পয়েন্ট হচ্ছে কিনা সেটাকে আমরা অ্যাসেস করি। এমন নয় যে একটা মনে করেন একটা প্রশ্নের মধ্যে অনেক মার্কস, 10 মার্কস 15 মার্কস, ওটার জন্য আমি অনেক লিখতে হবে, তা কিন্তু না। এটার লেখার স্টাইলটা কিন্তু ডিফারেন্ট। আমরা সবসময় এখানে চাই যে এই যে স্টুডেন্টটা বা এই যে লোকটা যে অ্যান্সারটা করলো, ওটা ম্যাচিউরড হয়েছে কিনা অ্যান্সারটা, মানে ও একজন কস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে মানে চিন্তা করে ওই ভিউ থেকে লিখতে পারছে কিনা, এটাই হচ্ছে কি অ্যাসেসমেন্টের জন্য আমাদের পদ্ধতি। হ্যাঁ, সো আপনি যাই লেখেন না কেন, বি কেয়ারফুল যে এক্সট্রা যেন কোনো কথা না আসে, বুঝছেন? আমার লাইফের একটা হিস্ট্রি বলি। আমি আমার অডিটিং এ আমি পাস করছিলাম না, 2-3 বার পরীক্ষা দিয়ে পাস করিনি অডিটিং, এই যে আমাদের আইসিএমএতে আর কি। পাস না করাতে আমি একটু ব্যাকওয়ার্ড হয়ে গেলাম। তা এক বড় ভাইকে বললাম যে ভাইয়া কি অবস্থা পাস করতে, এখানে এমন কিছু নাই যে আনাচে কানাচে কোনো ওয়ার্ড টু ওয়ার্ড কিছু বাদ নাই এখানে, যে আমি জানি না অডিটিং এর মধ্যে কেন আমি পাস করলাম না বুঝতেছি না।
তখন ওই ভাইটা আমাকে বললো যে তুমি নোমান এক কাজ করো, তুমি লম্বা চড়া কিছু লিখিও না, তুমি শর্টলি লিখবা, একদম টু দ্য পয়েন্ট। এক লাইন দিলেন, যে কথাটা আপনাকে আমি এখন বলছি এটা আমি আমার লাইফ থেকে বলছি, কিন্তু হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওকে স্যার। বললো যে তুমি শর্টলি লিখবা, বেশি লম্বা লিখবা না, অডিটিং তো এটা তুমি করবা। হ্যাঁ, তা নেক্সট পরীক্ষাতে আমি তাই অ্যাপ্লাই করলাম, ওই টিপসটা অ্যাপ্লাই করলাম এবং আমি সাকসেস করেছিলাম। সো দিস ইজ দ্য থিং, মানে বাড়তি কিছু লেখার দরকার নাই, যেটা আছে মনের ভিতরে সেটা পারফেক্টলি সেটা লেখেন, পারফেক্ট না হলে লিখিয়েন না। যদি সন্দেহ থাকে যে এটা কি লিখবো কি লিখবো না, তাহলে ডোন্ট রাইট, বেটার। ওকে স্যার, থ্যাংক ইউ এটা স্যার। এটা হচ্ছে কি আমার কষ্ট অ্যাকাউন্টেন্টদের এই পরীক্ষার যে এই টেকনিক। এমনকি এমনও পরীক্ষা আপনারা দেখবেন যে আপনারা 70 মার্কস আনসার করে পাস করে গেছেন, কিন্তু 100 মার্কস আনসার করে পাস করেন নাই, এরকম ঘটনা আপনাদের ঘটবে। আমি কি আপনার কথাকে সবাই শুনতে পাচ্ছেন? প্লিজ স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম বলেন যে বলেন বলেন। ওই ভাইয়ার কথার দৃষ্টিকোণ থেকে আসলে পাস করাটা যদি মুখ্য বিষয় হয় তাহলে তো হয়তোবা দেখা যাচ্ছে যে স্যার আপনি অনেক ওয়ার্ড টু ওয়ার্ড পড়ছেন, সবকিছু জানছেন, অনেক কিছু লিখছেন, অ্যাকচুয়ালি তাহলে তো স্যার ক্রিয়েটিভিটি দ্যাটস মিনস সৃজনশীলতার তো কোনো ভ্যালুয়েশন পেলাম না। বা একটা জিনিসকে আমি অ্যাকসেপ্ট করলাম, নিলাম, তার থেকে যে আমি একটা কিছু দিতে পারি বা আমার কনসেপ্টটা অবশ্যই রিলেভেন্ট তো লেখার আসলে স্যার এই লেভেলে এসে, এই এজে এসে না, হাউ ইজ ইট পসিবল টু রাইট দ্যাট ক্যান বি ইররিলেভেন্ট না। আপনার আমি আপনি জি বলেন। জাস্ট বলতে চাচ্ছি স্যার, যদি একজন ইনিও তো একজন বই লিখছেন, মানে ওই ভাইয়ের কথা আমি দৃষ্টিকোণ থেকেই বলতেছি স্যার। জি জি। তো উনি হয়তো একজন স্যার লিখছেন বা বিদেশি যাই হোক লিখছেন, তো সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল বা সারাউন্ডিং কারণ অনেক সময় অনেকটা অ্যাড করা যায় অথবা কিছু ইলিমিনেশনও হতে পারে। তখন স্যার কি ধরনের আর কি, মানে এটা যদি রিলেভেন্ট হয় তো এটা খুব খারাপ দেখা যাবে কিনা? মোটেই দেখা যাবে না, যদি রিলেভেন্টলি আপনি লিখতে পারেন এটা মোটেই খারাপ ভাবে নেবে না, বরং আপনার যে লেখার ক্যাপাসিটি আছে, যে আপনার চিন্তা ভাবনা, আপনার ডিসিশন মেকিং যে ক্ষমতা আছে সেটা প্রকাশ পাবে, সেটাতে অ্যাবসলিউটলি কোনো অসুবিধা নেই। এগুলো তো স্যার শুধু ইথিক্স মানে ল কোড অফ কন্ডাক্ট যেগুলো থাকে এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। অন্যান্য যেরকম ম্যাথমেটিক্যাল টার্ম গুলো এগুলো তো আর কোনো কিছু অ্যাড করার সুযোগ থাকে না। ম্যাথমেটিক্যাল টার্মস যদি বলেন তাহলে দেখবেন যে অ্যাকাউন্টিং এ কিংবা কস্ট অ্যাকাউন্টিং করার সময় অনেক সময় অনেকগুলা আপনার কথার আনসার বলছি আমি, অনেক সময় দেখবেন যে অনেকগুলা কনফিউজিং সিচুয়েশন অ্যারাইজ করে, মানে হয়তো বা দুইটা অপশন আছে, আপনার দুইটা অপশনে করা যাবে। হ্যাঁ, এখন আপনি যে কোনো একটা অপশনে করলেই অঙ্কটা হবে, ফর এক্সাম্পল আর কি। তা আপনি যে অপশনটা নেন তখন আপনাকে যদি নোট দিয়ে দেন যে আমি এই কারণে এই অপশনটা নিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু ওইটা আপনাকে, মানে দুইটা অপশন তো রাইট, দুইটা টু ওয়েতে রাইট, কিন্তু আপনি যে একটা নিলেন কেন নিলেন সেটা আপনি নোট দিয়ে দিলেন, তাহলে আপনার ভালো। আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম। নাম বলেন সবাই, আমি তো কারোর নামও বুঝতেছি না। স্যার আমি হচ্ছে আলী হোসেন আর কি, চিটাগং থেকে। স্যার তো মনে করেন আমি একটা প্রশ্নের আনসার করলাম, এখন আমার আইডিয়া হলো একরকম কিন্তু লিখছি যে উত্তরটা কিন্তু ভুল হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে স্যার কি নেগেটিভ সেন্স নিয়ে আমাকে নাম্বার কম দেওয়ার পসিবিলিটি বা এইগুলো কিভাবে বিবেচনা করবে? মনে করেন আমি 80 আনসার করছি, আরো 20 না জানা জিনিস আইডিয়া করে লিখে ফেললাম, এই ক্ষেত্রে কোনো নেগেটিভ রিয়েক্ট আসবে কিনা আমার বাকি 80-র উপরে? একদম ভালো মতো আসবে, ওই 20 নাম্বারের জন্য আপনি ফেল করবেন। আপনি যে 20 নাম্বারটা ভুল তথ্য দিচ্ছেন, জি স্যার, আর 80 নম্বর আপনি কারেক্ট আনসার করছেন, যেহেতু আপনি 20 নম্বরে আপনার মাথার মধ্যে এখনো ভুল আছে, আপনার এক্সামিনার আপনাকে পাস করাবে না, ওই 80 মার্কের মধ্যে 80তে 80 পাইলেও পাস করাবে না। ওহো, থ্যাংক ইউ স্যার। স্যার যদি লাস্টে অ্যানসার করি, দেখা যাচ্ছে 80 মার্কের সলিড অ্যানসার করলাম, বাকি হয়তো একটু কনফিউশন আছে, সেগুলো অ্যানসার করলাম লাস্টে, তাহলে কি স্যার কোনো চান্স না? যদি এক্সামিনার কোনোভাবে বুঝতে পারে যে আপনার কনসেপ্টের মধ্যে কোনো সমস্যা আছে, যদি এক্সামিনার বুঝতে পারে আপনার কনসেপ্টের সমস্যা আছে, দেন ইউ আর নোওয়্যার, মানে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, তখন এই অবস্থা হবে, বুঝছেন? সো ডোন্ট টেক দ্য রিস্ক, আপনি যেটা জানেন সেটা লিখবেন, যেটা জানেন সেটা লিখবেন না। আমি তো বললামই, আপনি 100 আনসার করে পাস করতে না করতে পারেন, কিন্তু 65-70 আনসার করে পাস করতে পারেন, এরকম ঘটনা ঘটছে।
আমার জীবনে স্যার যেটা পারি না মানে কোনো কনসেপ্ট নাই, বানায় টানায় চান্স নেওয়ার চেষ্টা করব না, ছেড়ে দেবো এটা। একদম না, মনে করবেন যে বানায় লিখি ভাই দিলে দিল না দিলে নাম্বার, ওই 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 খেলে যাইয়েন না, আপনি কনফার্ম হবেন তারপর লিখবেন। হ্যাঁ আচ্ছা, চান্স নেওয়ার কোনো সুযোগই নাই স্যার এখানে। না কোনো সুযোগ, কারণ আমরা ভাই শুনেন এটা বুঝতে হবে যে we are going to be the cost and management accountant and we will the leader for decision making. We will show the path to our followers. So আমরা কেন ভুল করব? যদি আমাদের লিডার হিসেবে যদি আমরা ভুল করি তাহলে তো গেছে, তাহলে আমার ফলোয়াররা তো পুরোই ভুল করবে, আমার পুরো রাইট স্যার, একদম ঠিক বলছেন, কোনো ভুল নামা যাবে না। সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি নেব, এমন ভাবে যাব আমরা যেন আমরা ফুললি আমরা যা ডিসিশন নেব রাইট, শুড বি এ রাইট ডিসিশন, কারেক্ট ডিসিশন, এবং যুক্তি থাকবে এটার ভিতরে। ওকে, আমরা আলোচনা করলাম। এবার আসেন আমরা জেআরটির মধ্যে কি প্রি রিকুইজিটস, আমরা জেআরটির সাথে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে হাই কোয়ালিটি থাকতে হবে। মানে হাই কোয়ালিটি, there will be disruption. Without high quality there will be disruption in production, reducing throughput. তারপর স্পিড, থ্রুপুট in the operation must be fast. এই যে এখন দেখছেন এখানে থ্রুপুট বারবার আসছে, কারণ ইমিউনিটি রিলেটেড। Speed, throughput in the operation must be fast so that customer orders can be met in production. Flexibility, the production system must be able to respond immediately to customer orders. Lower cost, fewer errors, less waste, greater reliability and flexibility, and faster throughput. The extent throughput should all help to reduce costs. Throughput সব জায়গায় throughput আসছে এখানে। Throughput হচ্ছে কি ম্যাটেরিয়াল, এটা আমরা পরে নেক্সট চ্যাপ্টারে এটা আমরা আলোচনা করব। So these are the prerequisites of key GIT. তারপর আসেন the most suitable conditions for applying GIT management. এটা বলে দিছে there are short setup times, low setup cost, there are short lead times, low ordering cost, workflow is fairly constant over time, customer demand is not uneven and unpredictable, production throughput time is very short, there are no downtimes due to poor quality or stockouts. সব theoretical, conceptual, ভালো মতো কনসেপ্টগুলো মাথায় ঢোকাবেন একদম। benefits of GIT, কি benefits? less cash tied up, less shortage storage space, better quality, more flexible production, fewer bottlenecks. bottlenecks মানে কি বলেন তো, কেউ বলবেন bottlenecks? স্যার প্রোডাকশন প্রসেসের কোনো একটা জায়গাতে আগে তার প্রিভিয়াস প্রসেসের যে ফ্লো তার থেকে কমে যাওয়া, মানে ওর থেকে ওর মানে যদি বোতলের সাথে কম্পেয়ার করা যায়, যেমন বোতলের মুখের কাছে যেমন চিকন, ওর থেকে বেশি আউটপুট হইতে পারবে না, ওখানে একটা অবস্টাকল ক্রিয়েট হবে। অবস্টাকল, এই ওয়ার্ডটা আমি একটা ভালো চুজ করলাম আপনাকে, অবস্টাকল। আপনার নামটা বলেন, আমি তো নাম তো জানতে পারলাম। স্যার আমার নাম সজীব স্যার। সজীব বারবার জিজ্ঞেস করছি, আপনি সজীব ইজ ভেরি রেসপন্সিভ। ফিওর বটলনেক্স হচ্ছে গিয়া বটলনেক্স, ওই যে বললেন বটলের একটা বোতলের উপরের ভাগে যেমন চিপা থাকে, কোকের বোতল উপর অংশটা চিপা, নিচের দিকে তাহলে উপর দিকে এসে আপনার ওই যে কিছু আটকে যেতে পারে, মোটা কিছু বেরোতে পারতেছে না, ওটা বটলনেক। বটল নেক মানে গলা, বোতলের গলা, ওখানে কোথাও গিয়ে একটা বাধা বিপত্তি সৃষ্টি হয়। এই বটলনেক কথাটা আমি একটু আলোচনা করলাম এই জন্যই যে বটলনেক কথাটা কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের কাজে আসবে অন্যান্য চ্যাপ্টারে, বটলনেক কথা কিন্তু আসবে, ঠিক আছে? এই জন্য বটলনেক সম্বন্ধে একটু এই সুযোগে আমি আলোচনা করে ফেললাম। এবার আসেন বেটার কোঅর্ডিনেশন, তারপরে মোর রিলায়েবল এন্ড সাপোর্টিভ সাপ্লায়ার্স। প্রবলেমস কি? রিলায়েন্স অন প্রেডিক্টেবল ডিমান্ড, ফ্লেক্সিবল সাপ্লায়ার এন্ড ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স। There will be initial setup cost, FMS. It is very difficult for business for a wide geographical spread. There is no fallback position if disruptions occur in the supply chain. It may be harder to switch suppliers. These are problems of GIT. এইখানে যে সমস্ত বেনিফিট প্রবলেম আছে ওগুলোর সম্বন্ধে মোর ডিটেইলস এখানে লেখা আছে, এগুলো আপনারা ডিটেইলস পড়বেন এবং আলোচনা এটা GIT সিস্টেমে কিভাবে বেনিফিট দিবে ফিউয়ার বটলনেক হলে? বটলনেক হলে কিভাবে দিবে ফিউয়ার? যদি আপনার ঠিকটা কিভাবে দিবে এখানে লেখা আছে, প্রোডাকশন ঠিক থাকবে এটাই। আপনার যেহেতু কোয়ালিটির কথা বলছে, আপনার হাই কোয়ালিটি সিস্টেমে যেটাতে অ্যাপ্রোপ্রিয়েট। আপনার যদি কোয়ালিটি সিস্টেম অফ প্রোডাকশন যদি কোয়ালিটি যদি ভালো না হয়, সব দিক দিয়ে কোয়ালিটি যদি হাই না হয়, তাহলে আপনি জিআইটি করতে পারবেন। আপনার জিআইটি দিয়ে আপনি এই জন্যই আপনার কোয়ালিটি হচ্ছে ভালো, কোয়ালিটি যদি ভালো হয় তাহলে বটলনেক্স কম হবে, যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে বটলনেক্স থাকবে। আর অথবা উল্টাও বলতে পারেন, বটলনেক্স থাকলে কোয়ালিটি খারাপ, বটলনেক থাকলে কোয়ালিটি ভালো হতে পারে, সেভাবে আপনি ওটা জাস্টিফাই করতে পারবেন। এবার আসেন আমরা জিআইটিটা পড়ে ফেললাম, এবার আসেন প্রোডাকশন
এমআরপি সম্বন্ধে এবার জানবো, এমআরপি সম্বন্ধে জানতে চাচ্ছিলেন না একটু আগে, এবারে জানবো। এমআরপি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এমআরপি বা এমআরপি 1 আর হচ্ছে এমআরপি 2। প্রথম এমআরপি কে বলে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং। কি বলে ভাই? ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। হ্যাঁ, আর এমআরপি 2 যেটা আছে ওটাকে বলে ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং। আচ্ছা, পার্থক্যটা কিন্তু আমরা পড়তে পড়তে বা আলোচনার মধ্যে বুঝবো। আমি একটু আগে অ্যাডভান্স বললাম যে একটা হচ্ছে গিয়া ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, আর হচ্ছে গিয়া ম্যানুফ্যাকচারিং রিসোর্স। এমআরপি 1টা হচ্ছে গিয়া ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। তার মানে শুধু কি বুঝতেছি, ম্যাটেরিয়াল যে রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়ে একটা প্ল্যানিং, তাই না? বুঝা যাচ্ছে না কথাটা? শব্দের মধ্যেই উত্তর আছে। আর এমআরপি 2 যেটা আছে সেটার মধ্যে কিন্তু ম্যানুফ্যাকচারিং রিসোর্সের কথা বলা আছে, সেটা আমরা পরে দেখবো। তাহলে আগে এমআরপি রিকোয়ারমেন্ট এটা কি, এমআরপি 1টা আলোচনা করি। এমআরপি can be defined as a computerized planning system that first determines the quality and timing of the finished goods demanded, and the uses this to determine the requirements for raw materials, components and sub-assemblies at each of the prior stages of production. তাহলে প্রোডাকশন সংক্রান্ত যে ম্যাটেরিয়াল লাগবে সেটার যে রিকোয়ারমেন্ট আছে সেটার সম্বন্ধে প্ল্যানিং করব আমরা যে সিস্টেমে, কম্পিউটার সিস্টেমে। সেই কম্পিউটার প্ল্যানিং সিস্টেমকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং বা এমআরপি। আউটপুট অফ এমআরপি, আমাদের ক্লাস কতক্ষণ আছে আরো? আধা ঘন্টা আছে স্যার, আধা ঘন্টা। ও ভেরি গুড, ঠিক আছে। তাহলে দেখেন এবার আউটপুট ফ্রম এমআরপি সিস্টেম। কি আউটপুট? The output from an MRP system is an overall production schedule. MRP সিস্টেম থেকে আমরা কি পাই? শুধু একটা ওভারঅল প্রোডাকশন শিডিউল পাই। প্রোডাকশন আজকে জায়গা একটু দেখো তুমি, এই যে আজকে গেছে গান। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আলী ভাই স্যার আপনি মিউট করে দেন সবাইকে স্যার। আমি তো আমি না, আলী হয় না। ওকে, এখন শোনা যাচ্ছে না। The output কি বলতেছে? The output from MRP system কি? The output from an MRP system is an overall production schedule. তার মানে এটা শুধু প্রোডাকশন সংক্রান্ত। প্রোডাকশন সম্বন্ধে যে ওভারঅল প্রোডাকশন শিডিউল আছে সেটা পাচ্ছি আমরা MRP সিস্টেম থেকে। And in addition, এর চেয়ে বেশি আর কি দেয়? It produces purchase orders and work orders that will initiate the purchasing of raw materials and the manufacture of parts and sub-assemblies. তার মানে কি? প্রোডাকশন সংক্রান্ত যে শিডিউলটা আছে, প্রোডাকশন শিডিউল সম্বন্ধে আমার যা মাল লাগবে সেটা শিডিউল, সেটা ওয়ার্ক অর্ডার করা, সেটা করা, পারচেজ অর্ডার করা, হ্যাঁ, এবং সাব অ্যাসেম্বলি যেগুলো পার্টস লাগে আমাদের ম্যানুফ্যাকচারিং সময় সেগুলোকে অ্যাসেম্বলির জন্য পারচেজ অর্ডার করা, পারচেজ অর্ডার বা ওয়ার্ক অর্ডার দেওয়া, এগুলো সংক্রান্ত শুধুমাত্র প্রোডাকশন সম্বন্ধে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং সিস্টেম। বেনিফিটসটা কি আছে? A new production schedule can be prepared in a very short time together with new purchase orders and work orders. ঠিক আছে? A benefit claim for MRP1 is that it should reduce inventory levels. এই more details, এই যে কথাগুলো এখানে বলা আছে এগুলো সম্বন্ধে more details এখানে আরো পাবেন আপনারা। এখানে বলছে কি, তো পড়ি, এটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে। Traditionally, material requirements were planned by continuously reviewing stock levels, and a predetermined quantity was ordered each time stocks fell below a predetermined level. আমরা আগে কি করতাম ট্রেডিশনালি? যে আমরা কন্টিনিউসলি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টকে আমরা প্ল্যান করতাম এবং রিভিউ করতাম স্টক লেভেলকে। তখন আমরা আবার প্রিডিটারমাইন্ড স্টক লেভেলটাকে করতাম। This stock control approach was based on the assumption that replenishment of stocks could be planned independently of each other. However, the demand for materials is dependent on the demand for the assemblies of which they are part. MRP1 originated in the early 1960s as a computerized approach for coordinating the planning of the materials acquisition and production. MRP1
এখানে আসুন, MRP1 thus provides the basis for production scheduling. এই যে MRP1 thus provides the basis for production scheduling. Production scheduling সম্বন্ধে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সবাই বুঝতে পারেন প্রোডাকশন শিডিউলিং করা and materials purchasing. Production scheduling and materials purchasing. MRP1 thus provides the basis for production scheduling and materials purchasing. Okay. Then core data requirements. Our MRP1 operation, the core data requirements for operating an MRP system are master production schedule, MPS. This specifies the quantity of each finished unit to be produced and the time at which the unit will be required. The bill of materials file. The file set out a detailed specification for each finished product in terms of sub-assemblies, components, and materials. The inventory file. This maintains details of current stock levels for each sub-assembly, component, and part. It distinguishes between the stock items that are already allocated to order but which have not yet been released from stock, and those items which have not yet been allocated. তারপরে মাস্টার প্রোডাকশন শিডিউল। হোয়াট ইজ মাস্টার প্রোডাকশন শিডিউল? ওই এইটা যে আমরা বললাম মাস্টার প্রোডাকশন শিডিউল, বিল অফ ম্যাটেরিয়ালস এন্ড ইনভেন্টরি ফাইল, এই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে লিখছে, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম পড়বেন। এবার আসেন ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং, MRP2. When MRP is extended beyond the planning of raw materials, components, and sub-assemblies to encompass the other input resources. দেখেন আমি একটা কথা বলি, একটু আগে বলছিলাম যেটা প্রথম MRP হচ্ছে আমার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এটা হচ্ছে, আর সেকেন্ড MRP2 যেটা আছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস প্ল্যানিং। আগেটা ছিল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস। তো ম্যানুফ্যাকচারিং রিসোর্সেস মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং করার সময় যে সমস্ত রিসোর্সেস গুলো আমাদের দরকার সেগুলোকে ইন্টিগ্রেট করে একটা প্ল্যানিং করে এখানে। যেমন বলতেছে কি when MRP is extended, যখন আগের MRP যখন আরো এক্সটেন্ড করে আমরা beyond the planning of raw materials, components, and sub-assemblies, র মেটেরিয়াল, কম্পোনেন্টস এবং সাব-অ্যাসেম্বলিজ এর যেই আমার যে প্ল্যানিং এর বিষয়টা ওটাকে এক্সটেন্ড করে যখন টু এনকম্পাস আদার ইনপুট রিসোর্সেস, অন্যান্য ইনপুট রিসোর্সকে যখন আমি আনলাম, such as machine capacity and labor, so that the system provides a fully integrated planning approach to the management of all the company's resources. বুঝতে পারছেন? Fully integrated planning, so that the system, MRP2 system, so that the system provides a fully integrated planning approach to the management of all the company's resources. It is known as manufacturing resources planning. To produce MRP2 schedules, the database is extended to include labor resources data and machine available data. বুঝা গেছে? কেউ কিছু বলছেন না? জি স্যার বুঝা গেছে স্যার। জি স্যার বুঝতে পারছি। দেখি কি বুঝছেন একটু বলেন, দেখি আমি পানি খেয়ে এর মধ্যে একটু বলেন প্লিজ। স্যার আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। সজীব বলেন দেখি। স্যার ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং মূলত ম্যানুফ্যাকচারিং করার জন্য যে সমস্ত রিসোর্স গুলো লাগে, ম্যাটেরিয়াল, ম্যান পাওয়ার, মেশিন, তার ক্যাপাসিটি, অন্যান্য সমস্ত গুলোকে এমন একটা অপটিমাইজড ভাবে প্ল্যান করা, সো দ্যাট প্রোডাকশন প্রসেস খুব স্মুথলি রান করা যায়, বটলনেক না হয়, রাইট মোমেন্টে রাইট প্রোডাকশন করা যায়। আর কেউ কিছু বলবেন? আমি বলি, শুনেন কথা ঠিক আছে। MRP সিস্টেম গুলো কিন্তু কম্পিউটারের সিস্টেম, আমরা আলোচনা করেছি একটু আগে, তাই না? এগুলো হচ্ছে কম্পিউটারের সিস্টেম। কম্পিউটারের মাধ্যমে আমরা এটাকে কম্পিউটারাইজ করছি, ডিজিটালাইজ করছি। তাহলে এই ডিজিটাল প্রথমে আমরা যেটা প্রথম MRP যেটা ছিল ওটা ছিল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস ছিল প্ল্যানিং, আর এই MRP2 হচ্ছে
ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। প্রথমটা এমআরপি যেটা ছিল সেটা ম্যাটেরিয়ালকে প্ল্যানিং করতাম, ম্যাটেরিয়াল এবং কম্পোনেন্টস গুলোকে প্ল্যানিং করতাম কম্পিউটার সিস্টেমের মাধ্যমে, শিডিউলিং করতাম, ওয়ার্ক অর্ডার দিতাম, পারচেজ অর্ডার দিতাম। আর ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং যেটা এমআরপি 2, সেখানে আমরা আগেগুলো তো করি মানে র ম্যাটেরিয়াল কম্পোনেন্টস এবং সাব অ্যাসেম্বলি তো করি, এছাড়াও আরো কিছু করি, সেটা হচ্ছে মেশিন ক্যাপাসিটি, লেবার কত ক্যাপাসিটি মেশিন আছে সেটার কিভাবে ইউটিলাইজ করবো, শিডিউলিং করবো, সেটার প্রোডাকশন শিডিউলেশনে কিভাবে যোগ করবো, লেবার আমার যে ম্যান পাওয়ার আছে, যে একটু আগে সজীব বলছিল ম্যান পাওয়ার কথা, ম্যান পাওয়ারকে কিভাবে কত ম্যান পাওয়ার আছে, কোথায় আছে, ওদেরকে কিভাবে কখন কিভাবে লাগবে, ওদের শিডিউলিং করবো, ওদেরকে রিসোর্সের মধ্যে আনবো, সো দ্যাট দ্য সিস্টেম, কোন সিস্টেম, কম্পিউটার সিস্টেমটা প্রোভাইডস আ ফুললি ইন্টিগ্রেটেড শব্দটা অর্থ কি? সমন্বয়, সমন্বিত, so that the system provides a fully integrated planning approach to the management of all the company's resources. কোম্পানি যত রিসোর্সেস আছে, কোম্পানি রিসোর্সেস শব্দটার অর্থ কি বলেন দেখি? যে আমাকে প্রশ্ন করছিল সে বলেন। না, আমাকে যে প্রশ্ন করছিল মেয়েটার নামটা আমি জানি না অবশ্য, মেয়েটার নামটা বলেন একটু প্লিজ। জি স্যার, রাউফুন আক্তার। জি, আপনি বলেন যে কোম্পানি রিসোর্সেস বলতে কি বলতে চায়, আপনার কি মনে হয়? হিউম্যান রিসোর্স, তারপর মেশিনারি, ম্যাটেরিয়াল, এইটাই। থ্যাংক ইউ, আমি আপনার উত্তর পেয়ে গেছি। তাহলে বলতেছি the system provides a fully integrated planning approach to management of all the company's resources. It is known as manufacturing resource planning. To produce MRP2 schedules the database is extended to include labor resources data and machine available data. ঠিক আছে, এবার বোঝা গেছে? জি স্যার। তারপরে MRP1 and accounting। স্যার একটু শেয়ার করতে চাচ্ছিলাম। জি, বলেন। স্যার অর্থগতভাবে when MRP is extended, স্যার এখানে beyond the planning of raw materials, components and sub assemblies to, স্যার এখানে আমি জানতে চাচ্ছিলাম এরকম কি না শেয়ার স্যার এমআরপি মানে যেটা যখন আমি বর্ধিত করতেছি beyond the planning of raw materials, components, মানে এগুলো ব্যতি রেখে বা র মেটেরিয়াল প্ল্যানিং, পরিকল্পনা অথবা অন্যান্য উপাদানগুলো এবং সাব অ্যাসেম্বলি যেগুলো উপসমন্বয়কারী যে সমস্ত আমাদের র মেটেরিয়াল গুলো লাগে টু এনকাম্পাস আদার ইনপুট রিসোর্সেস, আরো এগুলো ছাড়া যেগুলো আমাদের লাগে আর কি এটা করতে, এই বিয়ন্ড এগুলো ছাড়া যদি এমআরপি এক্সটেন্ডেড করতে চাই such as machine capacity and labor, যেমনটা স্যার আমরা মেশিন ক্যাপাসিটি এবং লেবারকে যদি আমরা এখানে যদি ধরে নিই, সো দ্যাট দ্য সিস্টেম প্রবলেম, মানে স্যার এভাবেই কি মানে বিয়ন্ডটা এইখানে কি স্যার ওই এমআরপি তে র মেটেরিয়াল ব্যতি রেখে এই কথাটা কি বুঝতে চাচ্ছেন? জি, অবশ্যই রাইটলি আন্ডারস্টুড বিয়ন্ড মানে ওই কথাই অর্থগতভাবে বুঝতে চাচ্ছিলাম। না, থ্যাংক ইউ, এটা অর্থগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে আমি যেখানে ইম্পর্টেন্স মনে হয় সেখানে আমি জোর দিয়ে বারবার কথা বলতে চাই, এই জন্য যে আমাদের কোনো মানে কনসেপ্টের জন্য ক্লিয়ার থাকে আর কি, বুঝতে পারছেন? এবং এই জন্যই আপনি রাইটলি যে বিয়ন্ড কথাটা আমি বারবার অনেকবার বলছি, আপনিও তাই একই জায়গায় এসেছিলেন, তাহলে ওই কথাটাই বলছেন যে আমার এমআরপি 1 এ মানে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং যেটা ছিল এমআরপি 1 প্ল্যানিং, সেটা আমি বর্ধিত করব, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যান থেকে আরো বর্ধিত করে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং এ আমরা সিস্টেমে আনে, যেই মানে কম্পিউটার সিস্টেমটা আমাকে ইন্টিগ্রেটেড প্ল্যানিং করে দেয়, সেটাই হচ্ছে এমআরপি 2। তাহলে আছি এবারে এমআরপি 1 and accounting। MRP 1 system is not integrated with other related systems within the organizations. যেমন from an accounting perspective, MRP1 system cannot produce a production cost budget or a materials purchase budget, বুঝছেন? MRP1 এর মধ্যে এটা হয় না, অ্যাকাউন্টিং এর মধ্যে ইন্টিগ্রেটেড না এটা বেশি, সুতরাং আপনি ম্যাটেরিয়াল কস্ট বাজেট, প্রোডাকশন কস্ট বাজেট করতে পারেন না। কেউ কথা বলছেন আমি শুনতে পাচ্ছি, এগুলা ওটা আপনারা একটু মিউট করেন তাহলে, আর আমার ক্লাস রিলিজ হলে কথা বলেন। তারপরে এরপরে আসেন এমআরপি production cost budget for a material cost budget. MRP2 and accounting. MRP2 system offer integration between the production planning
inventory control and purchasing systems, and the accounting system. The accounting function has access to bills of materials and production schedules through the common database. The system also holds data on prices for materials and labor. It is therefore possible for the system to produce MRP2 দিয়ে কি কি প্রডিউস করতে পারি সেটা বলতেছে। MRP2 সিস্টেম দিয়ে আমরা অ্যাকাউন্টিং এর মধ্যে কি করতে পারি, বা তখন আমরা এটা বলছি ইট ইজ দেয়ারফর পসিবল, যেহেতু এটা ইন্টিগ্রেটেড সিস্টেম তাই আমরা কি কি প্রডিউস করতে পারি। আ প্রোডাকশন কস্ট বাজেট ফ্রম দ্য মাস্টার প্রোডাকশন শিডিউল। মাস্টার প্রোডাকশন শিডিউল যেহেতু আমরা করি তাহলে ওখান থেকে একটা প্রোডাকশন কস্ট বাজেটও করে ফেলতে পারি। তারপর এই ম্যাটেরিয়ালস পারচেজেস বাজেট, যেহেতু মাস্টার প্রোডাকশন শিডিউলটা আমরা করে ফেলছি MRP2 দিয়ে, তাহলে আমরা সেখানে প্রোডাকশন কস্ট বাজেট করতে পারি, ম্যাটেরিয়ালস পারচেজ বাজেটও করতে পারি। তারপর এলিমেন্টস অফ ক্যাশ বাজেটও করতে পারি। তাহলে অনেক অনেক সুবিধা হয়ে গেল আমাদের কাজে। তারপরে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট ফর ইচ ইউনিট প্রডিউসড। তাহলে চারটা জিনিস আমরা করতে পারি। In addition, when changes are made to production specifications, the bill of materials is amended, and this should work through to the accounting function where a new updated standard cost can be calculated for the product. তাহলে MRP1 MRP2 নিয়ে আমাদের আলোচনা শেষ। আগাবো নাকি আরো আলোচনা করব? স্যার আগে যান স্যার, এগুলো তাত্ত্বিক বিষয় পড়ে নিব স্যার আমরা। তাত্ত্বিক বিষয়, এক্স্যাক্টলি। আমি জাস্ট কথা বলছি যতটুকু পড়তে পারি আপনাদেরকে বলার চেষ্টা করছি, যেন মাথা থাকে কথাগুলো যখন আপনারা যখন পড়বেন তাতে আপনারা কনসেপ্টটা নিয়ে যেন পড়তে পারেন, তাহলে আপনাদের পড়তে আনন্দ লাগবে। সেই জন্যই আমার এত চেষ্টা। এবার ইআরপি এতে আসেন। এবার আমরা MRP1 পড়ছি, MRP2 পড়ছি, এবার আসলে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এটা আরেকটু অ্যাডভান্স। এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। সেটা কি? এন্টারপ্রাইজের যে সমস্ত রিসোর্স আছে সেগুলো নিয়ে প্ল্যানিং। An enterprise resource system is a powerful computer system that integrates information from all parts of the organization. All parts of the organization. Integrates information from all parts of the organization. It is an extension of the MRP philosophy, but provides more integration between different parts of the organization. যেমন a manufacturing, production, planning and control. An ERP system is expensive to acquire and install given the size and the complexity of many global businesses. However, the elements of an ERP system should include modules. Modules শব্দটা নিশ্চয়ই আপনারা অনেকে পরিচিত থাকবেন কম্পিউটার সিস্টেম যারা পরিচালনা করেন। The elements of an ERP system should include modules for manufacturing, sales and distribution, accounting and human resource. Manufacturing মধ্যে production planning and control, materials purchasing, materials and maintenance, quality management. Sales and distribution মধ্যে sales order management, customer management, distribution, transportation, shipping. Accounting করলে accounting, accounts receivable, accounts payable, budgeting, standard costing. Human resources মধ্যে recruitment, workforce scheduling, payroll, training and development. তো এই হচ্ছে ERP সিস্টেম। আরো মোস্ট
the accounting and administration of this system is complex and expensive to operate. সেজন্যই এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকাউন্টিং কথা বলতেছে। ট্রেডিশনাল সিস্টেমে আমরা কি করতাম, রিভিউ করলাম একটা, যে আমরা ট্রেডিশনাল সিস্টেম মধ্যে আমরা অনেক কমপ্লেক্সিটি ছিল, অনেক বেশি অ্যাকাউন্টিং, অনেক বেশি আমার ফলো আপ করা, তো দ্য অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিস্টেম কমপ্লেক্স হয়ে গেছে, এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে টু অপারেট। হ্যাঁ, কিন্তু ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাকাউন্টিং মধ্যে কি বলছে, ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাকাউন্টিং backflash accounting offers a simplified approach to costing by getting rid of unnecessary costing records. ওটাকে আমি ট্রেডিশনাল অ্যাপ্রোচটাকে সিম্পলিফাই করার জন্য ব্যাকফ্ল্যাশ অ্যাকাউন্টিংটা চালু হয়েছে। ইট ইজ সুইটেবল ফর ইউজ ইন এ জাস্ট ইন টাইম এনভায়রনমেন্ট। ঠিক আছে, ব্যাকফ্ল্যাশ কি আমাদের দেশে ব্যবহার করে? মানে এটা তো স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে পারবো আমাদের দেশে, নাকি আমরা ট্রেডিশনাল কস্টিংটাই ব্যবহার করি, ব্যাকফ্ল্যাশটা আমাদের দেশে হয় না? শোনেন, আপনি যদি আমার দেশে কথা বলেন তো হিউজ। হ্যাঁ, আমাদের দেশে তো অনেক কিছু হয়, সব তো আমাদের নলেজে নাই, কিন্তু আপনার ব্যাকফ্ল্যাশ অ্যাকাউন্টিং আপনি এটা কোথায় দিবেন? আপনি যে কোশ্চেন করছেন, আমার মনে হয় আমি আনসারটা এভাবে দিই যে আপনার যদি প্রোডাকশন এনভায়রনমেন্টটা যদি খুব হাই কোয়ালিটি প্রোডাকশন এনভায়রনমেন্ট আপনি যদি এস্টাবলিশ করতে পারেন, যেখানে আপনি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটাকে দিতে পারতেছেন, যেখানে আপনি জিআইটি কে আনতে পারতেছেন, যদি ওই ধরনের প্রোডাকশন এনভায়রনমেন্ট সব রেডি আছে একদম, ওরকম যদি আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, সেটা দেশে হোক বিদেশে হোক যেখানে হোক, তখন ইউ মে ডু দিস। আমি একটা ছোট উদাহরণ দিই, ফর এক্সাম্পল মনে করেন এখন তো অনলাইন বিজনেস শুরু হয়েছে, অনেকে অনলাইনে বিজনেস করতেছে। তো অনেকে অনলাইন যখন অর্ডার আসে, শিক্ষক করে কি, একটা ম্যাটেরিয়াল এসে একটা কোনো একটা কাপড় বিক্রি করতেছে বা একটা ফুড আইটেম বিক্রি করতেছে, সে যখন অর্ডারটা পায় সে তখন রেডি করে সঙ্গে সঙ্গে আবার আইটার থেকে না জায়গা দিয়ে দেয়। ফুড পান্ডার মতো স্যার, ফুড পান্ডা যেভাবে করে। হ্যাঁ, ফুড পান্ডা। হ্যাঁ, তো আমি ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আপনি দেখেন এখন যে আমাদের প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু এগুলা অনলাইন বিজনেস শুরু হয়েছে, এবং তারা তাই করছে, এক জায়গাতে দিচ্ছে এক জায়গাতে দিচ্ছে, কিন্তু তারা কিন্তু একটা ম্যানেজমেন্ট করছে ভিতরে। এটা স্যার জাস্ট ইন টাইম এর মতোই, অর্ডার দেওয়ার পরে কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, আই হোপ। জি বলেন। অর্গানাইজেশন না, এটা তো অনলাইন যেটা বিজনেস করতেছে এটা তো কোনো অর্গানাইজেশন না। আপনি কি আলিবাবাকে অর্গানাইজেশন বলবেন না? আপনি কি ইভ্যালিকে অর্গানাইজেশন বলবেন না? জি স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ স্যার, এখানে দারাজ এখন কত পপুলার হয়ে গেছে। হ্যাঁ স্যার, এখানে ব্যাকফ্ল্যাশের মধ্যে যে ডিরেক্ট সিস্টেমটা করা হলো, যে মাঝখানে অনেকগুলো স্টেপ বাদ দিচ্ছে, আমাদের হিসেবে তো মানে আমরা তো প্রত্যেকটা ধাপ করে করে তারপরে করি, এখনো আমরা যখন অফিসে করতে যাই তখন। তো তার মানে ব্যাকফ্ল্যাশটা আমরা এখন ব্যবহার করছি না, এটা হয়তো স্ট্যান্ডার্ড হিসেবে ধরা যাবে, তবে আমরা ব্যবহার করি না, এরকম কিছু না। এরকম কিছু না, আমরা ব্যবহার করি বলে এটা আসছে। এই এখন যে থিওরিতে কথাটা লেখা আসছে, এটা আপনি আসেন না, কিন্তু এটা কিন্তু অলরেডি ইন প্র্যাকটিস ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং বিশেষ করে যখন ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে ব্যাকফ্ল্যাশটা বেশি ইউজ হয়, লাইক কম্পিউটারের মাঝারি সাইজের যে সমস্ত আছে, বাট ম্যানুফ্যাকচারিং বিজনেসে জেনারেলি স্যার মানে আমি যে কয়েক জায়গায় চাকরি করছি, ব্যাকফ্ল্যাশটা দেখি নাই, তারা ডিটেইল কস্টিং, ট্রেডিশনাল কস্টিংটা করে। রাইট, এক্স্যাক্টলি। ম্যানুফ্যাকচারিং এ অনেকগুলো স্টেপ থাকে। অ্যাবসলিউটলি রাইট। না, এখন আপনার ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতেছেন, সেই ইন্ডাস্ট্রির কি এনভায়রনমেন্ট, ওটা রিকোয়ারমেন্ট কি? আপনি কি মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন, ওদের তো অনেক ইনভেন্টরি, দামি ইনভেন্টরি রেখে দিতে হয়, যেহেতু যে কোনো সময় লাগবে ওটা। তো ওদের একটা সিস্টেম, আবার একটা সিমেন্ট কোম্পানি কিন্তু অন্য সিস্টেম, ওদেরও অনেক হিউজ একটা র ম্যাটেরিয়াল রাখতে হয়, প্রোডাকশন প্রসেস থাকে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে রিকোয়ারমেন্ট অফ ইয়ার এনভায়রনমেন্ট, অফ ইয়ার ইন্ডাস্ট্রি, অফ ইয়ার ফ্যাক্টরি, অফ ইয়ার কোম্পানি, সেই অনুযায়ী আপনি স্টিক করবেন যে আপনি কোন সিস্টেমটা, কস্টিং এর কি মাথা থাকবে, ইনভেন্টরি কি সিস্টেমে করবেন, কোনটা হলে আপনার জন্য বেস্ট। দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু ডিসাইড অ্যাজ এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। These are the things. So you need to know all the aspects of costing, all the aspects of inventory, all the aspects of accounting system, so that you can take the right decision and you can introduce the right decision at the right point. These are the things you need to know, যে আপনার মধ্যে কোনো ঘাটতি থাকবে না, যাতে ডিসিশন মেকিং কোনো সমস্যা না হয়। সো একটু আগাই। ওকে স্যার, ওকে। জি,
তারপরে আসেন ব্রেকফাস্ট অ্যাকাউন্টিং সিস্টেম সামনে জানলাম। কোনটা কোনটা বলেন? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি না। ইনস্টিটিউট অফ না? নাম কি আপনার? সজীব? নুরুজ্জামান, নুরুজ্জামান, হ্যাঁ অনেকক্ষণ পর শুনলাম। এটা না, এটা ওকে ওকে। হ্যাঁ বলছে ইনস্টিটিউট অফ বিল্ডিং আপ প্রোডাক্ট কস্ট সিকুয়েন্সিয়ালি। এই কথাটা আপনি বুঝাই দিলে আপনি মনে হয় বুঝে যাবেন। ইনস্টিটিউট অফ বিল্ডিং আপ প্রোডাক্ট কস্ট সিকুয়েন্সিয়ালি। প্রোডাক্ট কস্ট সিকুয়েন্সিয়ালি বিল্ড আপ হয় কেমনে? আপনি র মেটেরিয়াল প্রথমে মনে করেন 3টা লাগাবো র মেটেরিয়াল এ বি সি। হ্যাঁ, প্রথম প্রসেসে আপনি ম্যাটেরিয়াল এটাকে প্রোডাক্ট কস্ট ঢুকাইলেন, দ্বিতীয় প্রসেসে গিয়ে ম্যাটেরিয়াল বি ঢুকলো, তৃতীয় প্রসেসে গিয়ে ম্যাটেরিয়াল সি ঢুকলো। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট সিকুয়েন্সিয়ালি বিল্ড আপ হচ্ছে। প্রোডাক্ট কস্টটা সিকুয়েন্সিয়ালি একটা সাথে একটা যোগ হয়ে বাড়তেছে, বুঝতে পারছি? তাহলে বলছে ইনস্টিটিউট অফ বিল্ডিং আপ প্রোডাক্ট কস্ট সিকুয়েন্সিয়ালি ফ্রম দ্য স্টার্ট টু দ্য ফিনিশ অফ প্রোডাকশন। ব্যাকফাস্ট অ্যাকাউন্টিং কি করে? ব্যাকফাস্ট অ্যাকাউন্টিং তখন ক্যালকুলেটস প্রোডাক্ট কস্ট retrospectively at the end of the accounting period। একসঙ্গে থোক বরাদ্দের মতো আর কি। আপনার যখন জেআইটি সিস্টেম করবেন, যখন আপনি টিকিউএম করবেন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট করবেন, যে এনভায়রনমেন্ট আপনি বেস্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট চলে আসছেন, তখন আপনার কাছে মনে হবে যে না এটাই মনে হয় ভালো। তখন আপনার তো কস্ট কমানোর জন্য তখন ব্যাকফাস্ট অ্যাকাউন্টিং তখন আপনার দরকার হয়ে পড়বে। আপনি চিন্তা করেন যে আপনার এনভায়রনমেন্টটা ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট, টিকিউএম আসছে ওখানে এস্টাবলিশ, জেআইটি সিস্টেম আপনার এস্টাবলিশ হচ্ছে, তখন কিন্তু আপনার ব্যাকফাস্ট অ্যাকাউন্টিং লাগবে। ব্যাকফাস্ট অ্যাকাউন্টিং তখন আসবে। হ্যাঁ, সো এই আর কি। তাহলে একটু আগাই। ইফেক্টিভলি ব্লক এন্ট্রি ইজ মেড এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। তারপরে ব্যাকফাস্ট অ্যাকাউন্টিং দেয়ার উইল বি এ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন অ্যাকাউন্টিং কস্টস। হ্যাঁ, এই গেল। তারপর অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাকফাস্ট অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল, লেস অ্যাডমিনিস্ট্রেশন, গিভ দ্য সেম রেজাল্টস অ্যাজ ট্রেডিশনাল কস্টিং when inventories are low। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট অ্যাপ্রোপ্রিয়েট if inventories are high। এই যে আপনার প্রশ্নের উত্তর করে এখানে পাচ্ছেন, নট অ্যাপ্রোপ্রিয়েট if inventories are high, not appropriate for long production cycles, not appropriate, provides less detailed information, losses may be overvalued। অ্যাডভান্টেজ এখানে ডিটেইলস লেখা আছে, এগুলা ভালো মতো পড়বেন। ফিগার পয়েন্ট এগুলা পড়লে বুঝবেন যে ইনভেন্টরি ট্রানজাকশন are only recorded when a product is sold, none inventory balance at the year end, inventory transactions are not only recorded when production is complete, finished goods। এগুলো ব্যাকফাস্ট ফিগার পয়েন্ট গুলো বলতেছে, পড়লেই বুঝতে পারবেন, এখানে না পড়লে কিছুই নাই। মোটামুটি আমরা চ্যাপ্টারটা কভার করতে পারছি বলে মনে হচ্ছে। দেন আর কি আছে এখানে? commonalities between variants। আচ্ছা আচ্ছা, এখানে কি লিখছে? এই যে লাস্ট লাইনটা তাহলে পড়ে এবার সবার জন্য। তার সময় শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই যে 2 মিনিট। It should be seen that as stock of raw materials, work in process and finished goods are decreased to minimal levels as in a true GIT system. These variants will give the same basic results। আমাদের চ্যাপ্টার শেষ। চ্যাপ্টার সাবমারিতে টিকিউ পড়ছি, GIT পড়ছি, ব্রেকফাস্ট অ্যাকাউন্টিং পড়ছি, MRP পড়ছি, MRP 2 পড়ছি, ERP পড়ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। I hope that you have enjoyed my class and I will request of you all to go through the chapter thoroughly and understand the concepts purely so that you don't miss anything। So আজকে এখানে ক্লোজ করব। Thank you so much। Next class এ আমরা throughput accounting 4th chapter। Thank you very much। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। তো আপনারা পড়বেন বাসায়, না পড়লে কিন্তু মিস হয়ে যাবে, আপনার এটা